ভৌতিক কথা পডকাস্টের 105 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে তোমরা এমন দুটো ঘটনা শুনতে চলেছ, যে দুটো ঘটনা শুনে তোমাদের জাস্ট হৃদয় কেঁপে উঠবে। তার মধ্যে দ্বিতীয় যে ঘটনাটা আছে না, এরকম ঘটনা তোমরা আগে যে কখনো শোনোনি এটুকু আমি এনশিওর করতে পারি। প্রথম ঘটনাটা একটা সুইসাইড কেসকে নিয়ে, আর দ্বিতীয় ঘটনাটা একটা মানুষকে চিতায় ওঠানোর পর তার সাথে কি যে ঘটনা হয়েছিল সেটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলে বুঝতেই পারছো আজকের দুটো ঘটনা তোমাদের ঠিক কীরকম ফিল দিতে চলেছে। আজকে তোমরা তাড়াতাড়ি কানে হেডফোনটা লাগিয়ে নাও, সিট বেল্টটা বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো রূপাদি। হ্যাঁ বলো অমিত। কেমন আছেন বলুন? হ্যাঁ চলছে মোটামুটি। এই সর্দি কাশি হয়েছিল, এখন রিকভার করেছি। সেই সবারই চলছে কম বেশি। তোমাকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেন আমার তো লাস্ট মনে হচ্ছে 2023 যে লাস্ট পডকাস্টটা আমারই হয়েছিল, আমার কল রেকর্ডিংটাই হয়েছিল যতদূর মনে আছে। তাহলে সেই জন্য আমি তো এই ইয়ারে 2024-এ এটা আমার প্রথম কল রেকর্ডিং হচ্ছে। তো সেই জন্য তোমাকেও অনেক হ্যাপি নিউ ইয়ার জানাই। ভালোভাবে সারা বছর কাটুক, তোমার খুব উন্নতি হোক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এবং সব শ্রোতা বন্ধুদেরকেও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। আগে ঘটনাটা যাই হোক, আমি দেখলাম যে অনেক খুব ভালো ভালো কমেন্টস পেয়েছি, অনেকেই সাপোর্ট করেছে আমাকে, অনেকে ভালো অ্যাডভাইসও দিয়েছে আমার ঘটনা শুনে, খুব ভালো লাগলো। আর সেই জন্য আমি অনেক সবাইকেই, পরিবার অনেককেই বলবো যেন, অনেকে না জানো তো খারাপ কমেন্টস এর ভয়ে এগিয়ে আসতে চায় না, হয়তো নিজেদের ঘটনা শেয়ার করতে চায় না, কিন্তু আমি সবাইকে আগ্রহ করবো তার জন্য এগিয়ে আসে এবং নিজেদের যে ঘটনা পরিবারের সঙ্গে ঘটেছে বা কোন আত্মীয় স্বজনের সঙ্গে ঘটেছে সেটা এখানে শেয়ার করতে পারে। একদম একদম, আমি তো সবসময় বলি ওইরকম 100টা কমেন্টের মধ্যে 2-4টা বাজে কমেন্ট থাকবেই। আর শোনো না, যেমন নেগেটিভ এনার্জি আছে, কিছু কিছু মানুষ তো নেগেটিভ আছে, বলো ভালো খারাপ তো সব জায়গায় হবেই, সেটা কমেন্টস সমালোচনা তো হবেই, কোনো জিনিসের তো সমালোচনা হবেই। সেটাই বলছি, লোকে কম্পেয়ার করতে যাবে, অনেক কিছু হবে। হ্যাঁ অনেক, সেটা মনে করলে তাহলে আর কেউ কিছু শেয়ার করবে না। কিছু লোক আছে, বেশিরভাগ লোকই আছে যেগুলো অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, তো এটা আমার ক্ষেত্রেও দেখলাম, অনেকেই ভালো কমেন্ট দিচ্ছে, অনেকে আমাকে অ্যাডভাইস দিচ্ছে এটা করতে এটা না করতে। খুব ভালো লাগলো আমার যে সবাই মন দিয়ে শুনেছে আর এটা কমেন্টস করেছে, আর তুমিও ভালো কমেন্টস করেছো, সেই জন্যই আমি আগ্রহী হলাম। আবার নেক্সট অনেকে শুনতেও চেয়েছে আমার পরের ঘটনা, সেই জন্যই আমি তুমিও আমাকে কল করে বলতে আমি আগ্রহী হলাম যে না শেয়ার করি, যখন লোকে চাইছে শুনতে। হ্যাঁ, ওখানে তো তুমি বলেছিলে যে পরের ঘটনাটা যদি এটা ভালো লাগে তাহলে নেক্সটটা বলবো। হ্যাঁ বলবো। তো দেখলাম অনেক কমেন্টস করেছে যে ঘটনা শুনতে চায়। হ্যাঁ, খুব ভালো চলছে ঘটনাটা। হ্যাঁ তো যাই হোক, এখন তাহলে আজকে ঘটনা শুরু করি তাহলে। হ্যাঁ একদম প্রপার, যেভাবে তোমার সুবিধা হয়, যেখান থেকে বললে সবাই বুঝতে পারবে সেখান থেকে শুরু করো। এই ঘটনাটা হচ্ছে মোটামুটি 15-16 বছর আগেকার ঘটনা এটা, বুঝলে? তো এই ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দাদুরা ছিলেন, একটা গ্রামের ঘটনা। তোমরা জায়গাটা, আমি প্রপার গ্রামটার নাম বলতে পারছি না, কারণ আমার তো ফ্যামিলির ঘটনা। তো আমি জায়গাটা মোটামুটি বলে দিচ্ছি তোমাদের। এই ঝাড়গ্রাম জায়গাটা শুনেছো? হ্যাঁ ঝাড়গ্রাম শুনেছি। হ্যাঁ ঝাড়গ্রাম, ওইখানে হচ্ছে অ্যাকচুয়ালি একটু ভেতর দিকে, গ্রামের দিকে গেলে একটা গ্রামে আমার বাবার পৈতৃক ভিটে যেটা বলতো বাড়ি আমাদের এখানে ঝাড়গ্রামে। তো সেই যে বাড়ি, সেখানে হচ্ছে আমার দাদু ঠাকুরদা, যেটা দাদু, তো ঠাকুরদারা 4 ভাই ছিলেন, বুঝলে? তো 4 ভাইয়ের মধ্যে বড়, মেজো আর সেজো 3 জন ছিলেন, আর আমার দাদু ছিলেন সবচেয়ে ছোট ভাইদের মধ্যে। তো এখন আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার সেজো দাদু ফ্যামিলিকে নিয়ে ঘটনাটা হয়েছে। তো আগে বলে রাখি, আগেকার দিনে গ্রামের বাড়িতে তুমি জানো কিনা, আমরা শুনেছি, এখন তো আর সেই বাকুল বাড়ি বলে জিনিসটা উঠে গেছে। জানো বাকুল বাড়ি কি? নামটার সাথে পরিচিত না, কিন্তু হয়তো জিনিসটার সাথে পরিচিত। কেমন দেখো, যিনি আমাদের 4 দাদু ছিলেন, তো এখনকার দিনে কি হয়েছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তখনকার দিনে না 4টে যে বাড়ি ছিল তার উঠোন একটাই ছিল,
বুঝলে তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরকম উঠোন একটাই, আমরাও সেটা দেখিনি যদিও। গোল করে বাড়ি হতো। হ্যাঁ, গোল করে। চারিদিকে বাড়ি আর উঠোন একটাই, ঠিক বুঝলে? ঠিক। হুম। তো ছিল, তো পরে আমরা এখন ছোট থেকে দেখছি তখন কি হয়েছে, সেই উঠোন ভাগাভাগি হয়ে গিয়ে সবাইকার দেওয়াল হয়ে গেছে, কিন্তু কানেক্ট করা যে দরজা সবাইকার সাথে আছে, মানে দরজা খুলে আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবো এরকম। ওকে। হ্যাঁ, তো যাই হোক, তো যে সেজ দাদুর কথা বলছি, হ্যাঁ খুব মিল ছিল সবার মধ্যে আগেকার দিনে। তো এখনো পর্যন্ত আমরা যে যাই না গ্রামের বাড়িতে, এখনো আমাদের সঙ্গে সবাইকার, মানে আমার নিজের পিসির থেকে আমার যে খুড়তো পিসি তাদের সঙ্গে আমাদের বেশি রিলেশন, যাওয়া আসা এত ভালো রিলেশন আছে। তো যাই হোক, তো ওই সেজ দাদুর যে কথা বলছি ফ্যামিলি, তো সেজ দাদুর না আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, বুঝলে? সব যে মানে মানে আমরা তো ছোট থেকে, কেন আমার দাদুর তো 2 ছেলে, আমার বাবা আর কাকা, তো আমরা চিরকাল আমার বাবার সার্ভিসের জন্য আমরা বাইরে বাইরে ছিলাম, আমার কাকাও বাইরে আমরাও বাইরে, তো আমাদের বাড়িতে কেউ থাকতো না, আমার ঠাকুমাই থাকতো। আর ওই যে সেজ দাদুর কথা বলছি, ওনাদের মানে আর্থিক অবস্থা মানে ওই জমি জমার উপরেই থাকে না, পুরো সংসার ওই জমি চাষবাসের উপরেই চলতো। তো ওনার আবার ফ্যামিলিতে 6 মেয়ে ছিল ওনার, 6 মেয়ে আর 2 ছেলে। তো বুঝতেই পারছো জমির উপর চলছে, মানে আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। তো যাই হোক, সেক্ষেত্রে আমার মা অনেক সময় ওনার ছেলেমেয়েরা কি হবে, আমাদের কাকু কাকিমা এই হবে, পিসি আর কাকা হবে ওরা আমাদের। তো আমার মা অনেক সময় অনেক মানে হেল্প করতো, পড়াশোনার দিক দিয়ে পয়সা দিয়ে করে করতো, যাতে নিজের দেওয়া, আমার মা নিজের দেওয়া ননদের মতো ভালোবাসতো। তো এই করতে হতে তো ওই দাদুর বড় মেয়ের বিয়ে হলো। তো বড় মেয়ের খুব ভালো বাড়িতে বিয়ে হয়, আর পিসিটা না অবস্থা ভালো ছিল, কিন্তু দেখতে ভালো ছিল, সব বোনরা দেখতে খুব সুন্দর, ফর্সা, দেখতে ভালো। তো যাই হোক, বড় বোনের মানে বিনা পয়সাতে ভালো বাড়িতে চাকরি করা ছেলের সাথে বিয়ে হয়ে যায়, সে তো চলে গেল। তারপরে যে দ্বিতীয় যে সেও দেখতে সুন্দর ছিল, সে কি হলো ওই পাশের গ্রামে, মানে আমাদের যে গ্রাম তার পাশের গ্রামে মানে গভর্নমেন্ট জব করেন বিষমতায়, তো ওনার সঙ্গে বিয়ে হলো। তো তো মানে প্রচন্ড মানে অনেক পয়সাওয়ালা, মানে বিষমশাই তো ভালো সার্ভিস করেন, এছাড়া ওদের জমি জায়গা মানে অনেক বিশাল জমি জায়গা মালিক ওরা, চাষবাস, খুব ভালো বাড়িতে বিয়ে হলো। তারপরে যে 3rd নম্বর, তারও ভালো জায়গা, তারও গভর্নমেন্ট জবওয়ালা বিয়ে হলো, 3টে তো বিয়ে হয়ে গেল। এরপর ঘটনাটা ঘটলো ওই সেকেন্ড যার কথা বললাম না, গভর্নমেন্ট জব করে, তার হ্যাঁ অনেক পয়সা, সে পাশের গ্রামে থাকে, জাস্ট আমাদের পাশের গ্রামে। তো এই কারণে বলছি যে ওরা কি করতো, যখন ওই গ্রাম থেকে মানে কি ঝাড়গ্রাম মেন টাউনে যাবে, তখন ওই গ্রামের লোকদের সবকে কি করতে হবে জানো তো, আমাদের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে ওই বাস ধরতে হবে, বুঝলে? আচ্ছা। এমন আমাদের গ্রামটা পেরিয়ে ওকে যেতে হবে সবসময়। আর যে যাওয়ার সময় আমাদের বিশেষ করে আমাদের যে মেজো দাদু বললাম যে তাদের ঘরগুলো আমাদের মেন রাস্তার উপর, তো আমাদের সামনে দিয়ে রাস্তা গেছে মেন রোড, ওখান দিয়ে এসে ওদের বাসে চাপতে হতো, সেজন্য যখনই ওরা যাতায়াত করতো তো আমাদের সঙ্গে দেখা হবে ওদের পরিবারের সাথে। তো ওই মেজো যে পিসি বলছি, যার বিয়ে হয়েছিল ওখানে, তো মেজো পিসিরা ওই ওনার একটা দেওর ছিল, মানে পিসোর যে আরেক ভাই ছিল। আচ্ছা, বুঝতে পারলে? পিসি যে বিয়ে হয়েছে যে বাড়িতে, ওই বাড়িতে আরেকটা ভাই ছিল, তো তারও বিয়ে হয়ে গেল, ওই দেওরের বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পর কি হলো, সেই যে যা এলো ছোট যা, তার সঙ্গে আমার পিসির খুব একটা মানে যেমনি হয় যায় হয় না, হ্যাঁ বনিবনা হচ্ছে না, একদমই না। কিন্তু আমার পিসির যে দেওর ছিল খুব শান্ত স্বভাবের, খুব শান্ত, ভালো ছেলে খুব। তো যাই হোক, এমনি পরিবার তেমনি অশান্তি হয়, তো যায় হয় যেটা বাড়িতে ওরকমই হতো আমাদের। তো এই করতে ও যে ছোট যা, তার একটা ছেলে একটা মেয়ে হলো, বুঝলে? ছেলেটা বড়, মেয়েটা ছোট হলো। তো এইভাবে একদিন হলো যে আমার পিসমশাই আর মানে যে ভাই দুজনে জবে গেছে, চাকরিতে সকালবেলা চলে গেছে। আর যে ওর যে যা ছোট যা, তার বাচ্চাগুলো স্কুল থেকে ফেরত এসছে দুপুরবেলায়, স্কুল থেকে ফেরত এসছে, তখন আমার পিসি যা কি করেছে, বাচ্চা দুটোকে খেতে দিয়েছে, খাবার দিয়েছে বিকেলে স্কুল থেকে আসার পর। খেতে দেওয়ার পর তারপরে আমার পিসি ঘরেই আছে, তো হঠাৎ পিসি শুনছে যে বাচ্চাগুলো খুব মানে কাঁদছে মা করে, আর একটা না হঠাৎ মানে যে গোঙানি, খুব কষ্টে যে গোঙানো আওয়াজ হয় না, কষ্টে ছটপট করে এমনি একটা আওয়াজ। তখন আমার পিসি বলছে কোথা থেকে এমনি আওয়াজ আছে, তখন পিসি দৌড়ে, পিসি শুয়েছিল দুপুরবেলা, তো ওদের আবার মানে দোতলা বাড়ি ছিল, মানে নিচতলাতে আমার পিসিরা থাকতো, মানে যে বড় ভাই, আর উপরতলাতে ছোটর বাড়ি ছিল। তো ও কি করছে, খেতে দিয়েছে বাচ্চার থেকে দিয়ে আর উপরে উঠেনি, মানে আমাদের নিচের তলাতেই মানে বারান্দার মতো আছে, ওখানে একটা খাট ছিল, ওর মধ্যে শুয়েছে। তো আমার পিসি দৌড়ে এসে দেখছে কি করছে, তখন দেখছে যে মানে খুব ছটপট করছে, আর চোখ টোক বেরিয়ে এসছে, আর মুখ দিয়ে ওই ফেনা বেরোচ্ছে একদম, আর চুল টুল খোলা, মানে
প্রচন্ড কষ্ট পেলে মানুষ হয় না, সেরকম করছে। তখন ওগুলো হঠাৎ কি হয়ে গেল, এখন বাচ্চাকে খেতে দিয়েছে, তখন যে দেখছে পাশে যে বোতল পড়ে আছে, যে তোমার জমিতে যে কীটনাশক গুলো দেয় না পোকা মারার, ওইটা পুরো খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো? ওইটা খেয়ে নিচ্ছে, যে খেয়ে মানে তখন বাঁচার চেষ্টা করছে, তখন খুব কষ্টে খুব চেঁচাচ্ছে, চুল টুল খাচ্ছে। আর বিভৎস রূপ দেখে আমার পিসি ভয় পেয়ে গেছে। কারণ যাই হোক পিসি সবাইকে ডেকেছে, আশেপাশের লোক, কারণ বাড়িতে তো মানে পিসোও নেই, পিসোর ভাইও নেই, তখন যা ওই আশেপাশের লোকরা এসে তাকে তখন মানে কি ওটা তো ইন্টেরিয়ার ছিল, তো গ্রাম, তখন না গাড়িটা তখন মানে এরা বাইকে করে যেতে আসতো, কিন্তু কারটার তো ওখানে নেই ব্যবস্থা। ওরা কি করবে, তখন একটা গরুর গাড়ি হয়, গরুর গাড়িতে করে ওকে নিয়ে হসপিটাল, ঝাড়গ্রাম মেন হসপিটালে নিয়ে যাবে বলে ব্যবস্থা করেছে। আর ততক্ষণে আমার পিসমশাদের খবর গেছে হচ্ছে, তখন সবাই আসছে এমনি করতে, তখন ওই গ্রাম দিয়ে যখন যাচ্ছে আমাদের ঘরের পাশ দিয়ে তো নিয়ে যাবে তো মেন শহরে গেলে, তখন আমাদেরও বাড়ির সবাই সব দেখেছে, আমার ঠাকুমারাও দেখেছে, আর সবাই ওকে দেখে ভয় পেয়ে গেছে, এত কষ্ট পাচ্ছে। আর মানে গাড়ি থেকে আমার ঝুলে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, চুল টুল খোলা, চোখ বেরিয়ে, তা ন্যাচারালি যে বিষ খেলে এমনি কষ্ট পায়। তারপরে ওকে তো হসপিটালে নিয়ে যাওয়া হলো, তো ওই বিকেল নাগাদ মারা গেল। কেন ওর যেতে যেতে এত টাইম লেগেছে, পেট ওয়াশ করতে ডাক্তার বললো পুরো শরীরে পুরো বিষ ছড়িয়ে গেছে, আর মানে বাঁচানো অসম্ভব। যাই হোক দুটো ছোট ছোট বাচ্চা রেখেছে, মারা গেল। তো যাই সবাইকার তো সেই দেখে তখনই আমাদের সব খবর হয়ে সবাই বললো, বাবা, সবাই গ্রামের লোকরা তো মানে ও দেখে রাত্রে ঘুমাতে পায়নি, ওকে দেখেছিল এরকম অবস্থায়, তাকে ন্যাচারালি চুল টুল খোলা, বড় বড় চোখ করেছে, যেগুলো সব ভয় পেয়েছে সবাই খুব। তারপরে কিছু হয়নি, সব নর্মাল সব ছিল। তারপরে ওই করতে করতে প্রায় 2 বছর পর তখন কি হলো, আমার পিসি কি করলো, আমার পিসিকে আবার ওই দুটো বাচ্চাকে দেখতে হতো, কেন ওর মা তো মারা গেল। তো যায় দুটো মেয়েকে খেতে দেয়, ছেলে মেয়েকে খেতে দেওয়া, স্কুল পাঠানো, তখন অসুবিধা হয়ে গেল। তখন ওরা ঠিক করলো সবাই মিলে যে তাহলে ওর দাউকে বিয়ে দিতে হবে। তখন বিয়ে দেবে, এখন অনেকেই তো দেখো সুইসাইড কেস শুনলে কি হয়, অনেকে বিয়ে করতে চায় না, একটা বদনাম হয়ে গেল না বাড়িতে। তো তারপরে কি করা হবে, তখন আমার দাদুর তো বললাম না 6 মেয়ে, তো 3 মেয়ের তো বিয়ে হয়েছিল, তো মেজোর সঙ্গে তো এই ঘটনাটা ঘটলো, মেজদি পিসির সাথে বাড়িতেই হলো। তো 3rd নম্বর যে তারও তো বিয়ে হয়েছে, তো 4th নম্বর যে বোন তার সাথে আবার ওর দাউরে বিয়ে দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, তো বললাম যে দাদুর তো আর্থিক অবস্থা ভালো না, তো ভালোই তো গভর্নমেন্ট সার্ভিসও করে ছেলেটা, তো ওরা কথা বলে দিল, বলে ঠিক আছে। আর আমার পিসিরা হচ্ছে খুব মানে খুব কাজের, প্রচন্ড কাজের, গোছানো, আর খুব ভালো ব্যবহার। তো মানে তো ও বললো যে না, আমি ওই বাচ্চাগুলোকে, আর ওরা তো দিদির বাড়িতে যেত, তো দিদির জায়ের তো বাচ্চা, ওরা তো দেখতে সবসময় ওরা ভালোবাসতো বাচ্চাগুলোকে, আদর করতো। কিন্তু দিদি ওইখানকারই ওই বাড়িরই মেয়ে সুইসাইড কেন করলো সেগুলো না জেনে বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, না ওরা তো জানতো যেটা পরিবারে অশান্তি, মানে কি আমার পিসির সাথেই তো অশান্তি হতো, বুঝতে পারছো? এখন নিজের বোন এলে তো সেটা হবে না, না ও তো নিজের বোনের সাথে বিয়ে, নিজের বোনের সঙ্গে সে বিয়ে দিয়ে দিল, বুঝলে? তো ভালোই হলো, একই 2 বোন এক বাড়িতে থাকবে, এইভাবে যাই বিয়ে দিল। তো এদের তো আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না, ভাবলো আবার সম্বন্ধ, মানে আমার দাদু তো পয়সা করি একদম ছিল না, যাই হোক তো বললো ঠিক আছে, একই বাড়ি, তার ছেলে তো খুব ভালো জব করে, আর এমনিতে 2 বোন থাকলে তো অশান্তি হবে না, ও তো অন্য বাড়ির মেয়ে ছিল। যাই হোক, তো বাচ্চাগুলোর মুখ দেখেই তো নয়া বিয়ে দিয়ে দিল। তো মোটামুটি বিয়ে প্রথম সেরকম কিছু হয়নি। আর আমার এই পিসি যার বিয়ে হলো, তো 4th নম্বর যে, ও বাচ্চাগুলোকে খুব ভালোবাসতো, মানে খুবই আদর করতো, হয়তো সে ওকে কিছু করেনি, ভালোই থাকছিল। তারপরে এই করতে করতে প্রায় 1.5 বছর পরেই আমার ওই পিসি প্রেগনেন্ট হয়, মানে যার বিয়ে হলো তার সাথে, যারা প্রেগনেন্ট হয়েছে। তো আছে হঠাৎ একদিন, মানে ওই কিশোর আমার, মানে ওই যার বিয়ে হলো সেকেন্ড টাইম, সেই কিশোর মানে কোনো কাজে বাইরে গেছিল। তো এখন এদের বললাম না 2তলা বাড়ি, উপরে তো এই পিসিকে এখন বাচ্চাগুলোকে নিয়ে একা শুতেই হবে, আর নিচে থাকবে সেই বড় বোন, বড় দিদি তো নিচের তলায় থাকে, উপর তলায় তো ওকে শুতে হবে। তো 2 বাচ্চাকে নিয়ে ও শুয়ে আছে উপর তলাতে রাত্রিবেলায়। আর তখন কি, তখন গ্রামের দিকে ওদের গ্রামটা তো একটু ইন্টেরিয়ার ছিল, ওখানে ইলেকট্রিসিটি তখনও আসেনি, ছিল না। তো উপর তলাতে ওরা কি করতো, দরজাটাকে বন্ধ করে দিত, আর একটা হেরিকেনকে জ্বালিয়ে ভেতর বারান্দা দরজার বাইরে রেখে দিত। তো ওটাই যেটুকু আলো আসছে, ঘরের মধ্যে কিছু রাখতো না হেরিকেন টাইকেন, যাই হোক। তো আমার যে পিসি, ও শুয়ে আছে সাইডে, আর মাঝখানে শুয়েছে ওই মেয়েটা, আর ছেলেটা শুয়েছে ধারে, ছেলেটা একটু বড় ছিল ঠিক, তো ছেলেটা সাইডে শুয়ে আছে। তখন ওই আমার পিসি দেখছে যে হঠাৎ ও ঘুমিয়ে গেছিল, ঘুমাচ্ছে, হঠাৎ দেখছি যে দরজাটা খুলে গেল, বুঝলে? পায়ের কাছে দরজাটা ছিল, দরজাটা খুলে গেল হঠাৎ। তখন ওইটুকু ও বলছে, বুঝতে পারছি দরজাটা খুলে গেছে এই কারণে যে আমি হ্যারিকেনটা পরিষ্কার
দেখতে পাচ্ছি সাইকেলটা যে বাইরে রাখা আছে। তো দরজাটা খুলে গেছে আর বলছে তখন ঢুকছে কে, ওই দিদি যে মারা গেছে ওকেও দেখতে পাচ্ছে। বলছে ঢুকছে, দেখছে কি বাবা, আমার গায়ে তো কাঁটা দিচ্ছে। ঢুকছে বলছে পুরো চুলটো যখন যেমনি নিয়ে গেছিল ওকে গাড়িতে করে সেরকম ওই রূপটাই দেখতে পাচ্ছে। বলছে চুলগুলো খোলা উঠছে হাওয়াতে, আর বলছে বড় টিপ পড়েছে। আর দিয়ে বলছে কিন্তু একটা আশ্চর্য যে ওর চোখগুলো না সেরকম ঠিক করে বেরিয়ে আসে না, কষ্টে ওরকম বেরিয়েছে চোখগুলো, কিন্তু ওর দৃষ্টিটা কার দিকে না। তো আমার পিসি বলছে আমি তো ওখানেই হাত ফেল করতাম যদি ও আমার দিকে তাকাতো, কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে না, ও তাকাচ্ছে সে নিজের বাচ্চাদের দিকে, বুঝলে তো। আচ্ছা। ওর দৃষ্টিটা নিক্ষেপ করছে নিজের, মানে ওর বাচ্চার টানে আসছে, বুঝলে তো। বলছে আমি দেখছি যে সোজা ঢুকে ওই মানে যেদিকে বাচ্চা আছে ওইদিকে চলে এলো। ও দেখছে ভাবো আমার পিসি তাকিয়ে, আর বলছে আমি পুরো দেখলাম যে উনি চলে এলো, চুলটা খোলা। আর বলছে তখন আমি না চোখটা হালকা বন্ধ করেছে, আমার শরীর তখন পুরো পাথর হয়ে গেছে, ন্যাচারালি হবে। বলছে তো আমি তো করতে কিছু পারবো না, আর ঘরটা তো পুরো অন্ধকার, ওই সাইডে আলোটা ঘরে আসছে, তো আমি দেখতে পাচ্ছি যে পুরো চুল খোলা এসছে সাইডে, আর বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবে। ততক্ষণে আমার তাকে পিসি বলছে আমি আর বুঝতে পারিনি আমার কি হয়েছে, ও বুঝতে পারিনি, আর হয়তো বেহুশ হয়ে গেছে, তাও হতে পারে। বলছে যখন ঘুম ভেঙেছে তখন না পরের দিন সকাল, তখন সকালে গেছে, কিন্তু দেখো দরজাটা এখন যেমন কাটে এমনি বন্ধ আছে, বুঝলে, বন্ধ। তো ঠিক আছে, কিন্তু সকালে উঠে ও দেখছে ও আর বেড থেকে নামতে পারছে না, মানে ওর এত পেটে অসহ্য ব্যথা, খুব ব্যথা পেটে করছে। তখন নিচে রকমের দিদিকে নেমে কাছে দিদিকে ডেকেছে, বলছে কি হয়েছে। ও তখন এইসব ঘটনা কিছুই ও বলেনি, ও বলেছে আমার খুব পেট ব্যথা করছে, আমাকে ডাক্তার কাছে নিয়ে চল, ও খুব শরীর খারাপ। তখন বলছে ঠিক আছে, তোর হাজবেন্ড তখন বাইরে আছে। তারপরে যাক মানে ওর তো জামাইবাবু হবে, তো দিদির হাজবেন্ড, তো ওরা সব ওকে নিয়ে হসপিটালে ডাক্তার কাছে নিয়ে গেছে। তখন ডক্টর তো ইমিডিয়েট চেক করে বললো ও তো মিসক্যারেজ হয়ে গেছে, বুঝলে, ও তো মিসক্যারেজ হয়ে গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, হবে না। তো যাই হোক তাকে আবার যাই ওয়াশ টাশ করেছে, করেছে, তারপরে ওকে ঘরে, তারপরে খুব অসুস্থ হয়ে পড়লো, উনি হওয়ার পর কিছুদিন বেড রেস্টে থেকেই করে তারপরে বাড়িতে সবাইকে বলেছে ঘটনা। তো সবাই বলছে তোকে তো কিছু করেনি, তো বাচ্চাকে হয়তো দেখতে এসেছিল, তাই জন্য ওটাকে ওরা তো শেয়ার করেনি, যা করেছে হয়তো কোনো কারণে, হয়তো গ্রামের বাড়িতে অনেক কাজ টাজও করেছে, হয়তো কোনো কারণে হয়েছে। তারপর কিন্তু আর দেখা দেয়নি, ওই যে ঘটনাটা ঘটলো তারপর ওকে দেখা দিচ্ছে না, বুঝলে। তারপর আবার মানে প্রায় 1 বছর পর আবার ও কনসিভ করেছে, তো সেদিনকে বলে দুপুরবেলা মানে আবার দুজনকার হাজবেন্ড তো চলে গেছে অফিসে। তখন আমার মানে বড় সে হচ্ছে নিচের তলায় শুয়ে আছে, এ স্কুল থেকে বাচ্চাদের খাবার টাবার দিয়ে খেয়ে দেয়, তারপরে নিজের রুমে 2টো বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। আবার আর তখন দিনের বেলা বলো দরজাটা খোলাই আছে, বন্ধ করেনি দিনের বেলা। আর গ্রামের বাড়িতে একটু অন্ধকার থাকেই, হ্যাঁ মাটির ঘর, তো অন্ধকার করলো। যাই বলছে দরজাটা খোলাই আছে, আমি শুয়ে আছি, অমনি ওই পজিশনে শুয়ে আছে পিসি, তারপর মেয়েটা, তারপরে ও মেয়েটাকে অদূরগত ছোট, তো ওকে মাঝখানে শুয়েছে, ধারে ছেলেটা শুয়ে আছে। আবার মানে বলছে আমার ভালো ঘুমটা লেগে গেল, কিন্তু হঠাৎ দেখছি ঘুমটা ভাঙতে দেখছি এবারে আবার দাঁড়িয়ে ঢুকছে না, দিনের বেলা কি হচ্ছে তো হামাগুড়ি দিয়ে কেউ ঢুকলো ঘরে, বুঝলে। আচ্ছা। ওই চুল বলছে আমি ফলে মাথার পোর্শনটা দেখতে পেলাম যে চুলটা খোলা, আর হামাগুড়ি দিয়ে কেউ ঢুকে না, ঠিক ছেলেটার দিকে এলো, বুঝলে তো। বলছে আমি তখন তো বুঝতে পারলাম। আর তখনও মানে ভাবো কনসিভ করেছে সেকেন্ড টাইম, ঠিক দেখা দিয়েছে। বলছে এলো, এসে কি করলো, ওই ঠিক ছেলেটার পাশে এসে শুয়ে গেল, হামাগুড়ি দিয়ে ওই বাচ্চাটার পাশে এসে শুয়ে গেছে, ভাবো। ও বলছে তখন আবার বলছে ও যে কি হয়ে গেল, বলছে আমার কিছু হলো, আমার যে কি হয়ে গেল, শরীরটা ভারী হয়ে গিয়ে আমার আর যেন কোনো হুঁশ নেই, আমি বুঝতে পারিনি কি হয়েছে। ঠিক আবার সেই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলো, আবার সেই সন্ধ্যেবেলা পেটে ব্যথা, সেই এক কেস, বুঝলে তো। সেই ছাদ থেকে নামতে পারি না, সেবার তো আর উঠতেই পারলো না, বাচ্চাগুলোকে দিয়েও দিদিকে টাকা পাওয়ালো, সবাই আবার কোলে করে নিয়ে গেলো যে হসপিটালে, ওই বললো মিসক্যারেজ হয়ে গেছে, বুঝলো। ও কিন্তু কিছু বুঝতে পারছে না, ও কি যে হয়ে যাচ্ছে দেখলেই ও বেহুশের মতো হয়ে যাচ্ছে, তারপরে এরকম হচ্ছে। তারপরে তো তখন আমার এবারে সবাই বুঝতে পারলো যে মানে যখনই ও কনসিভ করছে ওকে মানে ও বেহুশের মতো হলে ওকে কিছু করছে হয়তো, বুঝলে তো, তখনই এরকম হচ্ছে। তখন আমার তো ঠাকুমারা বলো না এইবারে তো আর রাখা যাবে না, তো 2বার এটা কেসটা হয়ে গেল, অ্যাডমিট করছে, আবার ওটা রিকভার করতে টাইম লাগছে, যাই হোক মানে কত কষ্ট হচ্ছে, 2বার এরকম হলো। তখন এবার সবাই এফেক্টটা বুঝতে পারলো যে মানে ও চাইছে না যে আর কোনো বাচ্চা আসুক, ভাবছে যে আমার ওর বাচ্চাকে যদি আদর না করে সেই জন্য ও হতে দিচ্ছে না। তবে যাই হোক, তারপরে এবারে অনেকদিন তারপরে গ্যাপ দিয়েছিল ওরা, অনেকদিন সুস্থ হওয়ার পর। তারপরে আবার 3-4 বছর পর যখন ও আবার কনসিভ করে, তখন আমার দাদু ঠাকুমারা
ওই পিসিকে নিয়ে চলে আসে, মানে না যতক্ষণ না ডেলিভারি হবে আমরা পাঠাবো না। তো যাই হোক শ্বশুর বাড়িতে হাজবেন্ড, তারপর যা দিদি টিদি সবার না ঠিকই ব্যাপার যখন দুবার এরকম হয়ে গেছে, যাই হোক অনেক তাবিজ কবজ হাতে পরিয়ে দেয় করে দেয়, তবে একদম নর্মাল ডেলিভারি হয় বাপের বাড়িতে, আর কোনো অসুবিধা নেই বুঝলে, এখানে কিচ্ছু হয় না। তো এর আগে একটা মেয়ে হয়, মেয়েটা হওয়ার পর অনেক একটু বড় করে দেয়, কয়েক মাসের হয়, তারপরে দিদি মানে শ্বশুর বাড়িতে নিজে কেন তখন হ্যাঁ বাটিয়া, ওখানে তার দুটো বাচ্চা আছে, তাদেরকে তো দেখতে হবে না, প্রথম পক্ষে দুটো বাচ্চা। তো যাই হোক ততদিন তো দিদি যাই হোক সামলাচ্ছিল, তো বলো না মাকে বলো না মা এবারে আমাকে সংসারে যেতেই হবে, তো বাচ্চা তখন একটু বড় হয়েছে, বলে ওর মা বলো ঠিক আছে, তাও যতদূর সম্ভব মানে তাবিজ কবজ দিয়ে পাঠালো, হ্যাঁ পাঠিয়েছে। তারপরে আস্তে আস্তে কিচ্ছু হয়নি, দেখো 1 বছর মেয়েটা হয়েছে, বয়স 2 বছর হয়ে গেল, 3 বছর পেয়ে গেল, বাচ্চাটা চলছে দৌড়াচ্ছে ঘরে খেলছে মেয়েটা বুঝলে, আর ও দেখে না। তো আর দিদি মানে যাকে দেখে না, তো ভাবলো হয়তো তাবিজ কবজ তো সব পড়ে নিয়েছে, হয়তো আর কিছু করবে না, হবে না। তো তবে একদিন হঠাৎ ও সন্ধ্যাবেলা আমার পিসি দেখছে যে বাচ্চাটা দৌড় ধরে বাইরে, তখন কথা বলছে মেয়েটা, তখন দৌড় ধরে বাইরে বেরিয়ে যাচ্ছে সন্ধ্যের সময়টা, তখন আমার ওই পিসি বলছে তুই কোথায় যাচ্ছিস, তখন বলছে কি মানে একটু তোর বাচ্চা তো যে আমাকে ডাকছে, এমনি বলেছে আমাকে ডাকছে। তো পাড়ার আশেপাশে বাচ্চারা তো ওর সঙ্গে খেলতে আসতো, তো আমার পিসি ভেবছে মানে বাচ্চা তো ডাকছে খেলবার জন্য, তখন আমার পিসি দৌড়ে বলছে কই ও কে ডাকছে দেখি, তখন গিয়ে দেখছে না বাইরে তো কেউ নেই, পুরো খালি, কেউ নেই, সন্ধে হয়ে এসছে তখন আমার পিছু হাত ধরে ভাবছে হয়তো কোনো বাচ্চা তো রেখে পালিয়েছে, তাও হতে পারে, তা পিসিও কিছু ভাবেনি, ওকে নিয়ে ঘরে চলে এসছে বাচ্চাটাকে, কিছু হয়নি। তারপর কিছুদিন গেছে, তো ওদের বাড়ি থেকে তো বললাম না অনেক জমি জায়গা ছিল ওদের, তো ওদেরকে তো সারাদিন জমিতে যে যারা কাজ করে না, তো মজুররা যারা কাজ করে, ওরা কি করে সন্ধ্যেবেলা এসে পিসির কাছে এলে, পিসির সন্ধ্যেবেলা দেখি সব লাইন করে বসে খাবার দেয়, মানে ক্ষেত থেকে এসে কাজ করে এলে তারপরে সন্ধ্যেবেলার খাবারটা এখানে খায়, ভাত তরকারি যা থাকে দিয়ে দেয় ওকে। তো আর বাচ্চাটাকে সে সময় দুধ গুলে বোতলে দেয়, ও ঘুরে ঘুরে ওই উঠোনের মধ্যে ঘুরে ঘুরে দুধ দেয়, বোতলটা নিয়ে দুধ খায়, পায়ে নুপুর করে থাকে ঘুরে বেড়ায়। তো আমার পিসি তখন ওদেরকে সবকে ভাত দিচ্ছে সন্ধ্যেবেলায়, ফেরত এসছে জমি থেকে, তো এদিকে বাচ্চাটা এসে বলছে মা আমাকে বোতলে দুধ গুলে দাও, আমি দুধ খাবো, মাকে বলেছে। তখন মাটা বলছে একটু তুল দিচ্ছে একটা, বলছে তুই এখানে বস, তুই ঘুরিস না দিকে, তুই বস, আমি তারা ওদের খেতে দিই, তারপর তোকে দুধ বানিয়ে দিচ্ছি বলে ওদেরকে খেতে দিতে দিতে যখন দুধটা গুলতে যাচ্ছে তখন দেখছি মানে দুধ গুলেছে বোতলে দিয়েছে, দিয়ে ওকে খুঁজছে। তো ওরা খাচ্ছিল যারা, ওটা বললো ওদেরকে জিজ্ঞেস করছে আমার পিসি যে মানে মেয়েটার নাম করে কোথায় গেল, বলছে এখানে তো ঘুরছিল এক্ষুনি, হ্যাঁ পায়ে নুপুর করে ঘুরছিল, পুরো ঘর খুঁজছি কোথাও বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না বুঝলে। তখন আমার চিন্তা সন্দেহ হয়ে এসছে সেই সময়টা, ততক্ষণ এমনি এদিক ওদিক দেখছে এমনি করে এই যে সেই সময় ঠিক আছে স্কুল ছুটি হয় বিকেলবেলা, স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসে, তখন 2-4টে বাচ্চা স্কুল থেকে এসে বলছে বাচ্চাটার নাম করে যে ওর কি কোনো জামা কি বাইরে ওখানে পড়ে আছে, এমনি বলছে। ও যে বাইরে জামা কোথায় যাবে, বলছে বাইরে মানে একটা বলছে এমন জায়গা যেটা ওর বাড়ি থেকে, আমার পিসির বাড়ি থেকে কিছুটা দূরে গেলে একটা না মানে গর্ত টাইপের আছে যেখানে কিছুটা জল জমা আছে বুঝলে। তো ওই বাচ্চাগুলো ইন্ডিকেট করছে ওই জায়গাটাকে, বলছে ওই যেখানে একটা গর্ত আছে না ওখানে মনে হচ্ছে ওর কোনো জামা, দেখো তো জামা নাকি উড়ে পড়ে আছে, মানে বাচ্চাটা পরে পরে খেলতো তো ওরা দেখতো, তো বলছে আচ্ছা গ্রাম জায়গায় কি সবাই সবাইকে চেনে, তো ওই বাচ্চাগুলো ওকে দেখে, তো বলছে ওর যে জামাটা পরে খেলে না ওই জামাটাই ওই জলের মধ্যে পড়ে আছে বাচ্চাগুলো বলেছে। তখন ওর মা গেস করেছে, তখন ওর মা তখন বলছে দৌড়ে গেছে, কিন্তু বাচ্চাটা আশ্চর্য ওইদিকে কোনোদিনও যাই না, ও তো ভাবেনি যে এত দূর আমার বাচ্চা চলে যাবে, ও দৌড়ে দৌড়ে বাচ্চাগুলোকে নিয়ে গেছে, গিয়ে দেখছে যে মুখটা গর্তের মধ্যে জলের মধ্যে ডোবানো বুঝলে, আর পা দুটো উপর দিকে বেরিয়ে আছে, মানে কেউ পেছন দিকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয় না, আর বলছে মানে অসম্ভব, যখন ও যাবার কোনো কোশ্চেনই নেই, যেতেও পারবে না, কিন্তু তখন ও তো দৌড়ে গিয়ে কোনো রকম বাচ্চাটাকে সবাই মিলে উঠিয়ে এনেছে, দিয়ে দেখছেন বাচ্চার তো হুঁশ নেই, তো ওরা বুঝতে পারেনি যে মারা গেছে বলে, তো সমস্যা ডাক্তার কাছে নিয়ে ডাক্তার হচ্ছে না অত ঠান্ডার মধ্যে ওখানে পড়ে গেছে, জলও খেয়েছে মারা গেছে, বলছে বিশ্বাস না এত কম জল ছিল যে বোধহয় কয়েকটা মগ জল পড়ে আছে, তার মধ্যেই ঢুকে মারা গেছে, ডুবে মানে পুরো বোঝা যাচ্ছে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গর্তের মধ্যে, দিয়ে বাচ্চা তো মারা গেল। তখন তো সে আমার পিসি তখন সেই প্রায় ভাবো দুটো মিস খায়, থার্ড টাইমে এত বড় হয়ে গিয়ে মারা গেল।
মানে তখন তো পাগলের মতো আমার পিসি হয়ে এসেছিল, একদম মানে কান্নাকাটি করে কি করবে। তো তারপরে বলেছিল যে আর মানে শ্বশুর বাড়িতে যাবে না বলছিল, লাস্টে সে বাপের বাড়িতে চলে এলো, বললো মানে এখানে হবে না, দুটো বাচ্চা আমার উনি হলো, থার্ড বাচ্চাটা এটা তো বেশি আঘাত পেলো না, বাচ্চারা তো বড় হয়ে গেছে। তখন মানে মেন্টালি পুরো ডিস্টার্ব ছিল, পুরো ট্রিটমেন্ট করানো হলো এগুলো। তারপরে আমার ঠাকুমারা বলছিল না পাঠাবো না। তারপরে যাই হোক অনেক বোঝানোর পর তখন মানে ওনার হাজবেন্ড বললো ঠিক আছে, ঘরে যদি কোনো দোষ পেয়ে থাকে তাহলে এখন ঘরের মধ্যে তাহলে ওই বাঁধি যায় না ঘরটা বাঁধানো, ওইসব করলো। আমার পিসিকে অনেক করে ওষুধ টষুধ দিয়ে তারপরে নিয়ে গেছিলো, পরে নিয়ে গেল। তারপর অনেক দিন পর তারপরে আবার মেয়ে হয়েছিল, প্রায় আবার 3-4 বছর পর মেয়ে হয়েছে। এখন যাক মোটামুটি এখন তো সব সুস্থ আছে, ভালো আছে এখন, বুঝলে। তো এটাই যে ও যে করেছিল, কিন্তু আমার পিসি বলতো যে আমাকে যে কোনো ডাইরেক্টলি আমাকে ভয় দেখিয়েছে বা আমাকে খুব অনেকখানে ধাক্কা দিচ্ছে, ফেলে দিচ্ছে, এসব আমাকে কোনোদিন করেনি। মানে ওই এরকম যখন দেখেছে না তখনই ওর কি হয়েছে, ওই মিসক্যারেজ হয়ে গেছে, বুঝলো। মানে ও চাইছিল, ও কেমন চাইছিল, ও ক্ষতি ডায়েট করতে, ওই করিয়েছে। হ্যাঁ ওই তো করেছে। আর বলছে ওই যে একদিন বলছে আমাকে ডাকছে, মানে ওই ডেকে নিয়ে গেছে হয়তো, বুঝলে তো। ও তো বাচ্চা, তো বলতে পারছে না যে কে ডাকছে, খালি বলছে আমাকে ডাকছে। তখন আমার পরে আমার পিসি বলেছে ও সেই যে যখন বলেছিল আমাকে ডাকছে, তার মানে ওই হয়তো ওকে ডেকেছিল। তখন আমার পিসি দেখেছিল বলে ওর হাত ধরে নিয়ে এসেছিল। আর এখন তোর মা খেতেই তো ব্যস্ত হয়ে গেছে, তখন ডেকে নিয়ে গিয়ে নেই। তো যাই হোক, তো এটাই বলা যে মনে হয় যে ও মানে ডাইরেক্ট ক্ষতি করতে চায়নি, কিন্তু ও চাইতো যে আমার বাচ্চা ছাড়া আর যেন বাড়িতে বাচ্চা না আসুক, তাহলে কি হবে, এর ভালোবাসাটা যদি কমে যায়। কিন্তু আমার পিসি কিন্তু এখনো ওই 2 বাচ্চাকে এত ভালোবাসে, বলে আমি যে এত ভালোবাসি আমার নিজের বাচ্চার থেকে, ওদেরকে প্রথম থেকে ছোট থেকে ওদের দেখেছি তো, কিন্তু সে না হয়তো বড় কোনো একে ক্ষতি করেনি, ও ভালোবাসতো বলে একে কোনো ক্ষতি করেনি। আর তাহলে ওইটাই যা করেছিল, বাচ্চাটাকে হয়তো মেরে দিচ্ছে। কিন্তু তারপর তো এখন তো ভালোই আছে, মেয়ে বড় হয়ে গেছে, স্কুলে পড়ে। তো এটাই ছিল ঘটনাটা, বুঝলে, আমাদের ফ্যামিলির মধ্যে ঘটে যাওয়া। কতদিন আগেকার এটা হয়ে গেল, 15 বছর হয়ে গেল। তাহলে তো এখন আগের পক্ষের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ অনেক বড়, হ্যাঁ তারা অনেক বড় হয়ে গেছে এখন, সব বাইরে পড়ছে টড়ছে সব। আর ওর নিজের ছেলেটাও মেয়েটাও মানে বড় হয়েছে এখন, মানে ওদের থেকে তো ছোট আছে, হবে এখন 5-6 বছরের বয়স হবে ওই মেয়েটার এখনো। তো বলে তাও আমার মনে এখনো একটা ভয় তো কাজ করেই না, ওকেও তাবিজ খবর সব পড়ানো আছে, ঘরকে বন্ধন করেছি, আর সন্ধ্যা সব তখন চোখে চোখেই রাখি যতক্ষণ না বড় হচ্ছে। জানি না ভবিষ্যৎ ভগবানকেও যেন কিছু না হয়, ভালোই থাকুক, এটাই আর কি। এটাই ছিল আমাদের মানে ফ্যামিলির মধ্যে একটা ঘটনা। সেটাই স্বাভাবিক গো, ভয় তো পাবে, এটাই স্বাভাবিক। না তাও তো ভাবো নিয়ে চোখে দেখছে যে রাত্রিবেলার দিকে ওরকম দেখে, আর তাও আমাদের পিসির তো অনেক সাহস আছে, বলতে হবে যে ওই বাড়িতে আবার, আর সত্যি ওরা গ্রামের লোক কি সাহসী টাইপের হয়, আমরা তো ওদের মধ্যে সাহস অনেক। নাহলে ভাবো তো দেখার পরেও তো ওই বাড়িতে গেছে, সেকেন্ড টাইম বিয়ে ছিল, আবার প্রেগনেন্ট, আবার সেকেন্ড টাইম ফেস করেছে এই একই প্রবলেম। তারপরে তবে তো এমনি যে সবসময় ভয় দেখাতো তাও করতো না, ওই যতবার প্রেগনেন্ট হয়েছে না তখনই ও দেখা দিয়েছে, মানে কি ওই যে বাচ্চাদেরকে বাঁচাবার, যাতে আমার বাচ্চাকে আদরটা কেড়ে নেয় অন্য বাচ্চা এসে, সেই জন্যই ও এরকম করেছে আর কি। কিন্তু যে ডাইরেক্ট ফেলে দিচ্ছে বা এমনি কোনোদিন, ওটা আমি একটা কেমন না বেহুশের মতো হয়ে যেতাম, আর তখনই হয়তো কিছু করতে যায় না, তারপরে ও মিসক্যারেজ হয়ে যেত। তো এই যে 3টে কেস এরকম হলো, এখন তো মোটামুটি ভালোই আছে, ওটাই কামনা করি ভালোই থাকুক আর কি। এরকম ঘটনা সব ঘটে বাবা। দিদি তুমি আরো কি যেন একটা ঘটনার কথা বলছিলে? আর একটা হচ্ছে বলছিলাম যে ওটা মানে কি খুব বড় ঘটনা না, একটা আমার মানে মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এটা না, এই ঘটনাটা হচ্ছে তোমার ঘাটশিলা, বুঝলে। এটা আমার মামা বাড়ি ঘাটশিলাতে। তো ঘাটশিলাতে, কিন্তু আমি না এই কোম্পানিটার নাম বলছি না, বলা উচিত না, ঠিক আছে তাই না, কোম্পানিটা হচ্ছে তো অনেকেই জানে হয়তো। এই ঘাটশিলাতে কোম্পানিটা মানে একদম নদীর ধারে আছে, তোমাকে আমি যদি বলেছিলাম আমি কোম্পানিটা না। তো এটা হচ্ছে একদম মানে কি সুবর্ণরেখা নদী আছে, তার ধারে কোম্পানিটা পড়ে। এখন জানি না, দেখো এটা অনেক দিন আগে, প্রায় 40 বছর আগের ঘটনা। এখন তো আমার মামা তো বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে এখন, তখনকার এখন রিনোভেশন হয়ে গেছে কোম্পানি, এখনকার এরকম আছে, এখন তো নেই এরকম। তো সেই সময় তো মামা তখন মানে কম বয়স ছিল অনেক, তখন জব করছিল কোম্পানিতে। তো মামারও কি একটা শিফটিং জব ছিল, মানে নাইট শিফট করতো, মর্নিং শিফট, ওই শিফটিং ছিল। তো নাইট শিফটে কি হয়, রাত্রি 10টার সময় গেলে সকাল 6টার সময় মানে ফেরত আসে, হ্যাঁ 6টায় শেষ হয় ঘোরা শেষ, তো কোম্পানির গাড়িতে করে ছেড়ে দিয়ে তো মা আমাকে। তো
তো যাক মামা তো অফিসার র্যাঙ্কে ছিলেন, তো মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া হতো আর নিয়ে ছেড়ে দিত ছুটির সময়। তো যেদিনকে ঘটনাটা সেদিনকে আমার মামা মানে বাড়ি ফেরেনি অফিস থেকে। তো ন্যাচারালি আমার দিদা খুব চিন্তা করছে যে এখনো মানে কেন ফেরত এলো না এরকম। তখন মানে তখনকার দিনে কি ছিল, তখন তো আর এসব মোবাইল টোবাইল ছিল না, তখনকার না কোম্পানি থেকে একটা করে যে বড় বড় ল্যান্ড ফোন গুলো থাকে না, যে রিসিভার গুলো থাকে রেখে রেখে ওই সেই ফোন আগেকার দিনে, হ্যাঁ কোম্পানি থেকে ইনস্টল করতে দিত, অফিসার যারা থাকতো। তো আমার মামার বাড়িতেও এই ফোন রাখা ছিল, দিয়েছিল কোম্পানি থেকে। তো জাস্ট কোম্পানি ফোন টোন যাবে আজকে আনসার কোম্পানির কাজে মাঝে তো কল করতো, ডাকতো, সেই জন্য দিত ওরা। যাই হোক, তো ওই কোম্পানির ফোন এসছে। তো ফোনটাতে বলছে যে মামার কথা বলেছে নাকি খুব অসুস্থ আছেন, ওনাকে অ্যাডমিট করা হয়েছে হসপিটালে। তো আমার দাদু দিদারা বলছে সুস্থ মানুষটা অফিসে গেছে, হঠাৎ কি হয়ে গেল, আর বেশি বয়সও না। হ্যাঁ, তো যাই হোক এখন শুনে তো দৌড়ালো হসপিটালে সবাই, কি হয়েছে, তো বলছে হুঁশ নেই, বেহুঁশ আছেন। তো সারাদিন চলে গেল, বলছে নাকি সেই রাত্রি থেকে বেহুঁশ হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু মানে হুঁশ আসছে না কিছুতেই। তো বলছে কি হয়েছে কেউ বুঝতে পারছে না। তারপরে এই সন্ধ্যের দিকে মানে হুঁশ এসছে। যখন হুঁশ আছে তখন কিছু কথা বলার পজিশনেই মামা নেই, কিছু বলছে না, খালি বড় বড় চোখ করে চারিদিকে দেখছে। তখন ডাক্তার বললো ঠিক আছে, এখন মনে হচ্ছে কোনো মেন্টালি শক পেয়েছে বা কোনো কিছু ভয় পেয়েছে, দুটো কারণে উনি কিন্তু রিপোর্ট সব নর্মাল আছে, মানে কোনো রোগে উনি কিছু অসুস্থ হননি। আচ্ছা, হ্যাঁ, আইদার শক না হলে কোনো ভয় পেয়েছে, দুটো কারণেই হয়েছে। তো ওনাকে এখন মেন্টাল প্রেশার না দেওয়াই ভালো, ওনাকে নর্মাল হতে দিন এখন একদিন। তখন যাই হোক ওনাকে তো হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া, ঘরে আসে। তারপরে আস্তে আস্তে নর্মাল যখন হয়, কথাবার্তা এখন বলছে, খাওয়া দাওয়া শুরু করে, ডাক্তার বললো যে বেশি প্রেশার দেবেন না, এখন জানবার চেষ্টা করবেন না, এখন ওনাকে একদম রিল্যাক্স থাকতে দিন। তারপরে যাই হোক একদিন দুদিন যাওয়ার পর তখন আমার দিদা এই দাদু সবাই মিলে মানে আস্তে জিজ্ঞেস করে ওকে আস্তে আস্তে যে কি হয়েছিল, কি শরীর খারাপ হয়েছিল, মানে তুই কেন এরকম হয়ে গেছিলি। তখন তো এদিকে মানে যারা কোম্পানির লোক, তারা যারা সব কালিগরা ছিল মামাদের, তারা যেটুকু ইনফরমেশন দেয়, তারা আমার দিদারা তো জিজ্ঞেস করছিল কি পজিশনে পাওয়া গেছে আমাকে। ন্যাচারালি জিজ্ঞেস করবেই যে আমার ছেলেকে তোমরা কি পজিশনে দেখে হসপিটালে ভর্তি করলে। তো তারা যেটুকু জানায়, তারা বলে যে মানে রাত্রিবেলায় মানে কথা নাগাদ 1:30-2 নাগাদ, তখন বলে যে ওনার রুম থেকে মানে মামা কেবিনে বসতেন অফিসে, তো হঠাৎ ওনার কেবিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। হ্যাঁ, মানে আগুন লাগলে যেমন, তো তখন আমরা মানে ওদের আসে না চা দেওয়ার জন্য, যে ওদের লোক আছে বয়রা, সপ্তাহে মাঝরাতেও মানে চা দিয়ে যায়। তো সে দেখে হঠাৎ চা দিতে এসে দেখে যে রুম থেকে ধোঁয়া বেড়াচ্ছে খুব। তখন সে আশেপাশে যারা ছিল তাদেরকে সবাইকে খবর দেয় যে দেখুন ওনার রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে আগুন লেগে গেছে। তখন সবাই দৌড়েছে দেখে, সত্যি তো আগুনের ধোঁয়া পুরো বেরোচ্ছে চারিদিকে। তারা দৌড়ে এসে দেখে, কেবিন দরজা খোলে, তখন দেখছে যে মামা চেয়ারে পড়ে আছে, আর দিয়ে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিছু মামা ইলেকট্রিক কিছু কাজ করছিল, সেটা হয়তো কিছু কানেকশন হয়ে গেছে, তাতে আগুন লেগে গেছে, আর মানে অনেক জিনিসপত্র জ্বলে গেছে, তাতে জ্বলছে। তখন তো সব যাক মামাকে টেনে বার করেছে, মামা তো চিবে হুঁশ, আর তাতে ওরা আগুন নিবিয়েছে, দিয়ে মামাকে ভর্তি করেছে। তো ওরা হয়তো ভেবেছে ইলেকট্রিক কারেন্ট খেয়েছে, হয়তো তাও হতে পারে, সব হয়ে তারপরে এমনি অসুস্থ হয়ে গেছে, হয়তো বেহুশ হয়েছে। তো হসপিটালে তো ডাক্তার বলছে না ইলেকট্রিক্যাল শক নেই ওনার, অত ট্রিটমেন্ট চেক করে সব বুঝে যায় না, ইলেকট্রিক কারেন্ট উনি খাননি, উনি আইদার ভয় পেয়েছেন বা অন্য কোনো কারণে শক হয়ে উনি হয়েছে। তারপরে যাই হোক ওরা এই ইনফরমেশন দিয়েছে, এতদূর ওরা যতটা জানছিল, ওরা তারপরে অফিসের স্টাফরা অতটাই বললো। তারপরে মামার তো যখন হুঁশ মানে নর্মাল হলো, তখন আমার দিদাদেরকে বললো যে তখন বলছে আমি আর সার্ভিস করবো না। তখন আমার দাদু দিদা বলছে এটা কি কথা, সার্ভিস কেন করবি না হঠাৎ। তো বলছে যে তখন ঘটনাটা বললো যে মামা যখন নাকি বসেছিল চেয়ারে অফিসে ইলেকট্রিকের, বলছে আমি কিছু কাজ করছিলাম, ওই তো ইলেকট্রিকের সব তার খোলাখুলি সব কিছু করছিল বসে বসে। তখন বলছে দেখছি যে একটা মানে ডেড বডি, ওই তখনকার দিনে কিন্তু অনেক ডেড বডি না নদীর ধারেও খোলা জায়গাতে জ্বালিয়ে দিত, বুঝলেন, মানে অনেকের তো পয়সা করি থাকে না, শ্মশান টশান নিত না, ওই নদীর ধারে জ্বালিয়ে দিত, দিয়ে জল দিয়ে নদীতে বয়ে দিত, এগুলো তোমার ছাই নদীতে দিয়ে দিত। তো মামা নাকি কাজ করতে হতে দেখলো যে অনেক রাত্রে একটা ডেড বডি, আমি তো মামা বলতে প্রায় দেখতাম, কারণ নদীর ধারে তো আমার অফিস, জানলা দিয়ে তো দেখা যায় যে এইসব ডেড বডি আসতে জ্বালাচ্ছে।
তো মামা বলছে সেদিনকেও সেরকম রাত্রিবেলা নর্মালি মামা কিছু ইয়ে হয়নি, দেখছে যে একটা ডেড বডি এলো, দিয়ে এসব কান্নাকাটি করছে পরিবারের লোকরা। তো আগুন টাগুন জ্বালালো, দিয়ে মামা কাজ করতে হঠাৎ দেখলো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝলে? একটু বৃষ্টি শুরু হতো, তখন কি করলো বাড়ির লোক না সেই নদীর ধারে কোথাও দাঁড়াবে, কোথাও জায়গা নেই কিছু, ওরা কি করলো ডেড বডিটা জ্বলতে থাকলো, ওরা কি করলো সব নিজে নিজে অনেকক্ষণ কান্নাকাটি করছে, তারপর সব চলে গেল, বুঝলে? আর মামা কাজ করতে করতে জানলা দিয়ে দেখছে যে জ্বলছে ডেড বডিটা, আর সব লোকরা চলে গেল। তো আমার মামা নিজের মনে কাজ করতো, তো আবার চোখ করেছে, দেখছে মানে এটা চিতাটা নেমে গেছে, বৃষ্টিতে নেমে গেছে চিতাটা। তো মামা তাও খেয়াল করে, আবার নিজে কাজ করছে। তখন হঠাৎ দেখছে কিছুক্ষণ পর দেখছি যে একটা জানলার কাছে দেখছে, হঠাৎ চোখ করতে দেখছি একটা মানে মানে বউ একটা, যার লেডিস ফিগার, যার পুরো সেটা জল আধা জলা পুরো, বুঝলে তো? নিচ পোর্শনটা দেখা যাচ্ছে না, তার উপর পোর্শনটা মামা দেখতে পাচ্ছে, আর চুলটা পুরো মানে মুখটা পুরো আগুনে পুড়ে গেলে ঝলসে গেলে এমনি অবস্থা, ওরকম মানে আধা জলা শরীরটা। আর খালি মামার জানলার কাছে চলে আসছে। তো মামার জানলার কাছে গেছে, টেবিলটা আছে, তারপরে মামা বসেছে টেবিলের উপরে, গেছে মামার একটা গ্লাসের মধ্যে জল ঢাকা দেওয়া থাকে তো, অফিসে জল খায়, জলটা মামা পরে বুঝতে পেরেছে, বলছে আমার মনে হচ্ছিল যেন ওই জলটা নেবার জন্য খাবার জন্য আসছিল, মানে কি করছে, আসছে আবার দূরে সরে যাচ্ছে, না আবার আসছে আবার দূরে সরে যাচ্ছে। তখন মামাটা দেখে মা বলে আমার, তারপরে আমি আর জানি না, আমি ভেবেছিলাম থেকে জানলাটা বন্ধ করবো, কিন্তু আমি আর উঠতে পারিনি, মানে চেয়ারে মানে যেন হয়ে যায় শরীরটা মানে পাথরের মতো হয়ে গেছে। ওইটা দেখে আর ক্ষমতা হয়নি যে আমি উঠে, ভাবিনি যে আচ্ছা মামা তো ডেড বডিটাকে দেখতে যায়নি, কি ডেড বডি সেটা অন্ধকারে কি জ্বলছে মামা তো দেখিনি। মামা তো বলছে আমি জাস্ট এটা বুঝতে পারলাম একটা ডেড বডি এলো, জ্বালাচ্ছে কাঁদছে, সে তো ন্যাচারাল প্রায় দেখি, রোজই দেখি এরকম আসছে। তো ওটা এখন এফেক্টেডও হইনি, আমি তো বুঝতেই পাইনি। তারপরে আমি অমনি, তখনও মামা বুঝতে পারছে না যে যেটা জ্বলছিল সেটাই এসছে বলে। পরে তো আমার সবাই ধারণা করলো যে নিশ্চয়ই এটা নেমে গেছে না অর্ধেকটা জলে। হ্যাঁ, তো সে কি করছে জল খেতে আসছে মামার কাছে, গ্লাসে যে গ্লাসে জল ছিল ওটার জন্য বারবার জানলা কাছে আসছে, আর রুমে তো লাইট জ্বলছে না, সেই জ্বালা ওই যে জ্বলছিল সে আসছে জল খেতে। হ্যাঁ বাবারে, যে জ্বলেছে বলছে মানে শরীরটা ওর জলেনি, সেটা তো পরে সবাই বুঝতে পারলো, মানে সেই উঠে এসছে, শরীরটা তো জলেনি না। মামা তো বুঝতে পারছে, মামা বলছে যে আমি তো দেখলাম তো মানে কি চিতাটা জ্বললো না, মানে আর্ধেকটা জ্বলতে তো বৃষ্টি হয়ে গেল না, বাড়ির লোক চলে গেল, চিতা তো জ্বললো না, কিছুক্ষণ পরে চিতা নেমে গেল। তারপরে মামা কাজ করতে হচ্ছে, মাঝে হাতে দেখছি সেই অর্ধেকটা জলা শরীর, সেই বউ হবে, কারণ তবে সেই চুলগুলো বোঝা যাচ্ছে চুলটা পুরো জ্বলেনি, কিছুটা জলা কিছুটা আছে খোলা, আর মানে পুরো মুখটা ঝলসে গেছে, আগুনে পুড়ে গেছে, আর খালি মানে জানলার কাছে আসছে আর আবার একটু দূরে সরে যাচ্ছে, মানে ঢুকতে পারছে না, ঘরে লাইট জ্বলছে বলে রুমের মধ্যে ঢুকতে পারছে না, পুরো আলোর মধ্যে পরিষ্কার মুখটা দেখতে পেয়েছে মামা। তো আমি দেখলে হুঁশ থাকবে, কারণ মামা হচ্ছে আমি উঠে যে এমনিতে মামার খুব চেহারা খুব ভালো, লম্বা চওড়া চেহারা, মামা বলছে আমি ভাবছি যে উঠে গিয়ে জানাটা বন্ধ করবো, কিন্তু ওনার মানে শরীরটা মানে উঠাতেই পারছি না, এত ভারী হয়েছে আমার শরীর, পুরো নড়তে দিচ্ছে না আমাকে। দিয়ে ও তখনই তো মামা এখানে সেন্সলেস হয়ে গেছে দিকে। তারপরে তো মানে মামা বলেছিল আমি তো কাজ করে সার্ভিসই করবো না, এত ভয় পেয়েছিল। তারপরে আমার আবার দাদু মানে উপর লেভেলে খবরটা দেয় যে উনি ভয় পেয়েছে বলে, তারপর থেকে মামাকে বলে ঠিক আছে তোমাকে অফিস চেঞ্জ করে দেওয়া হবে, আর তারপর থেকে নাইট শিফট পুরো টোটালি বন্ধ করবো। আমার দাদু বলে নাহলে ও রিজাইন দেবে যদি নাইট শিফট ওনাকে দেওয়া হয়, কারণ এমনিতে খুব ভয় পেয়েছে, সব ডাক্তাররাও বলে দেয় যে না ওনাকে নাইট শিফটে পাঠানো চলবে না। তারপরে মানে জেনারেল শিফট করে দেয় আমার মামাকে, আর অফিসের জায়গা অন্য অফিসে দিয়ে দেয়, ওই জায়গাটাকে চেঞ্জ করে, অফিসটা চেঞ্জ করে, হ্যাঁ অফিস পুরো অন্য জায়গায় করে দেয়, মানে ওই কোম্পানিটা অন্য জায়গায় অফিসে দিয়ে দেয়, মানে যেখান থেকে আর বলেছে নদী যেন, মামা বলেছে আমি যেন নদী দেখতে চাই না, নদীর ধারটা যেন আমাকে অফিসে আর দেখা না যায়। হ্যাঁ, তারপরে যাই কিন্তু মামা অনেক মানে পড়াশোনা খুব ভালো ছিলেন, ভালো পোস্টে ছিল বলে ওনাকে শিফট করে দেওয়া অন্য অফিসে, আর নাইট শিফটটা টোটালি বন্ধ, যতদিন সার্ভিস করেছেন আর নাইট শিফট দেয়নি, পুরো জেনারেল শিফট করেছেন। আর এমন আমার মামা শক্ট হয় বা ভয় পায়, তখন থেকে মানে আর কোনো ডেড বডি গেলে উনি মানে কোনো দিন দেখতেন না, ডেড বডি দেখলে মাথা মুখে ঢাকা দিয়ে শুয়ে করতো, বলতো ওই যে একটা এফেক্ট হয়ে গেছিল মনের মধ্যে দেখে, বলছে না আমি আর কোনো এখন বয়স হয়ে গেছে এখনো ডেড বডি দেখলে খুব ভয় পাবে, আমি কোনো ডেড বডি গেলে আমি ঘরে ঢুকে যাই, দেখি না, যে এত বড় খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল জীবনের মধ্যে। তো এটা একটা বিরাট ভয় পেয়েছিলেন কোম্পানিতে। তুমি ভেবে দেখছো মানে দেখতে পাচ্ছে একজন জ্বলছে, সে এসে তোমার কাছে জল খেতে চাইছে, মানে আমাকে আসতে জানলার কাছে ভাবা যায় সে যে ভয় পাবে, এটা নর্মাল বিষয়, নর্মাল। তো হার্ট অ্যাটাক করে জানি, আর উনি মানে কেবিনে আসছে, উনি একা বসে আছেন, বৃষ্টি পড়ছে, বৃষ্টি রীতিমতো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই না চিতাটা নিয়ে গেছে,
তার মধ্যে থেকে উঠে মানে আমার মামা তখনও গেছি করেনি যে ওইটা উঠে এসেছি। পরে তো বুঝতে পেরেছি যে এটা যখন মানে হুঁশ এসে সবাই কথা হচ্ছে তখন সবাই বুঝতে পারলো যে ও তাহলে ওইটাই আসছিল, মানে অর্ধেকটা জ্বলে। মা বলছে আমি বুঝতে পারছি না কে যে কোনো মানে বউ যে যার অর্ধেকটা সেই জ্বলে গেছে, আর জলা একটু পরিষ্কার দিচ্ছে আধা আছে, নিচ পোর্শনটা তার দেখা যাচ্ছে নেই কিচ্ছু, আর উপর পোর্শনটাই আছে। আর ওই সেটাও মানে প্রায় জ্বলে এসছে আর কি, মুখ টুক তার হাত টাত সব হাতগুলো দেখতে পাচ্ছি পরিষ্কার। আর হাতটা না জানলার দিকে আনছে, মানে কিছু ওই তখনই বুঝতে পারছি জল নিতে আসছে, বুঝলো তো। হাতটাকে নিয়ে আসছে জলের কাছে, বলছে যখন হাতগুলো আনছে হাতটা পুরো জ্বলে গেছে একদম ঝলসানো হাতটা। ভাবো তো, ওটা ভয় পাবে না? নিজের রুমে বসে বলছে যে রুমের যে আলোটা তার মধ্যে ওর গায়ে পড়ছে, বাইরেটা তো অন্ধকার পুরো, নদীর বাইরেটা তো অন্ধকার, কিন্তু হাতটা পরিষ্কার বুঝতে পারছি, আলোতে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি হাতটা পুরো পুরো পোড়া হাত, একটা পোড়া হাত আছে, হাতটা পুরো পুড়ে গেছে, চুলটা অর্ধেক পড়েছে অর্ধেক খোলা, মানে কি বিভৎস রূপটা ভাবো তার বিভৎস। ভাবতেও তো ভয় লাগছে, ভয় লাগছে। সেই মুখটা নিয়ে বারবার জানলার কাছে আসছে, আবার সরে যাচ্ছে, বুঝলে তো, এসে আবার সরে যাচ্ছে, ঢুকছে না কিন্তু, আবার আসছে আবার চলে, এরকম করেছে। তখন মানে কতক্ষণ এরকম করছে, মা বলছে আমার আর হুঁশটা, আমার অনেকক্ষণ দেখার পর আর হয়তো সইতে পারিনি, তারপরে মানে যখন জানাটা বন্ধ করতে পারি তখন মানে কি বেহুশ হয়ে গেছে, তখন আগুন লেগে যায়, তখন স্টাফটা না দেখতো তো মামাও তো জ্বলে যেতে পারতো। হ্যাঁ, ইলেকট্রিক্যালি না তো ভালো, অনেক কাগজপত্র দাদা করে সব জ্বলছে। আর মামা তো একটু জন্য ভাগ্যিস যে বয়টা চার্জ দিতে এসেছিল, দেখে নিচ্ছিল যে রুম থেকে, এমনিতে যে নিজে কেবিনে কাজ করছে না, নাইটে কি হয় সবাই অত অ্যাক্টিভ থাকে না, নাইটে তো আর সব দিনের বেলা এমনি সবাই যাচ্ছে আসছে, রাতেও তো যাচ্ছে একটু শান্ত হয়ে যায় না, যাই এগুলো যে যা নিজের কেবিনে বসে কাজ করছিল। তো মামাও যে কেবিনে ছিল, তো হঠাৎ মানে ওই বয়টা চার্জ দিতে এসছে ইয়েতে, তখন ও দেখে নিচ্ছে যে, তো মানে ওর জন্য হয়তো বেঁচে গেছে মামা, নাহলে হয়তো আগুন লেগে মামাও শেষ হয়ে যেতে পারতো, কিন্তু পুড়ে যেতে পারতো, বেঁচে গেছে। হ্যাঁ, তারপরে থেকে তো যা ভয় পেয়েছিল, তারপরে বললাম না এখনো পর্যন্ত কোনো ডেড বডি গেলে দেখে না, বলে আমার যা শিক্ষা হয়ে গেছে বাবা দেখে, এখনো তো গল্প করে বয়স হয়ে গেছে, বাবা এখনো বলে যে আমার যা ঘটনা ঘটেছিল বাবাকে সার্ভিস, আর তখন সবে মানে কম বয়স, নতুন মানে কয়েক বছর হয়েছিল সার্ভিস জয়েন করেছিল, আর ছাড়তে পারবে না, ভালো জব করতে পেয়েছে, ভালো জব, বলে কি ধরুন রীতিমতো পাগলামি করছিল যে আমি সার্ভিস জব করবো না, তো ভয় পেয়েছি, না চাইলে হবেই রাত্রেবেলা এরকম বলছে, আমি তো ওই অফিসে আর ঢুকবোই না, ওই অফিসে মুখই দেখবো না, কেন এমনি দেখে জানলাটা দেখলেই ভয় লাগছে, জানলার কাছে এসেছিল। তবে চেঞ্জ করে দেওয়ার পর থেকে তারপরে আবার অফিস করেন, দিনের বেলা একদম সন্ধ্যেবেলা জলদি ঘরে চলে আসতো। এটা তো আমার মামার সঙ্গে এটা একটা ভয়ঙ্কর ঘটনাই বলতে পারো, এটা একদম হয়েছিল। ভাবতেও তো ভয় লাগছে, সত্যি ভাবতে বলো কেমন কেমন মানুষের এক্সপিরিয়েন্স হয়। তো দেখো অনেকেই বলবে সব জিনিস নেই, কিন্তু দেখো যার সঙ্গে ঘটে সে তো বলবেই, বিশ্বাস করবেই, বলে যে আছে সব জিনিস তো আছে নিশ্চয়। যাদের সাথে ঘটেছে তারা তো অবশ্যই বলবে, আর যাদের সাথে ঘটেনি তারা কেউ বলে যে হ্যাঁ, মানে কেউ সেটাকে ক্রিটিসাইজ করে না। তাও এটা হতে পারে, দেখো যারা বলছে তাদের দোষ না হতে পারে, তাদের সঙ্গে তো ঘটেনি, তারা বুঝতে পারে না, কিন্তু হ্যাঁ এটা যে ক্রিটিসাইজ করা উচিত না। দেখো আমার বললাম আমার জীবনে ছোট বড় এমনি ঘটনা ঘটেছে, সেটা আমি বিশ্বাস করছি যে সবার সঙ্গে এটা হয়ও না, যে রাশি ভারী বলো যাই বলো ন্যাচারালি হয় না। একেবারে তো অনেকজন আছে, দেখবে এক দুজন কাছে সঙ্গে ঘটনা ঘটছে, সে দেখতে পাচ্ছে, কিন্তু অন্যজন। হ্যাঁ ঠিক বলেছো, মানে এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছি, আগের দিনের যে এপিসোডটা এসেছিল, আগের দিন কি তার আগের দিন, তো ওইখানে একজন লিখেছিল যে কোথায় লাটাগুড়ির ওইখানে তো আমিও গিয়েছিলাম, ওই ফরেস্টে তো আমিও গিয়েছিলাম, আমাদের সাথে তো এরকম কিছু ঘটনা ঘটেনি। এবার সবার সাথেই যদি হতো তাহলে তো হয়েই যেত, তাহলে তো সবাই ভূত দেখতে পেত, তাহলে তো কেউ যেতই না কোথাও, তাই না? বিষয়টা তো এইরকম। তুমি আমার বাড়িতে যে ঘটনাটা আমি শেয়ার করেছিলাম আগে যেতে, তো এটা দেখো আমাদের সঙ্গে আমি আমার মেয়ে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড তো কিছু দেখতে পায়। এবার ওটাই বিষয়, মানে এক জায়গায় সবাই যাচ্ছে, দেখো একটা বাড়িতে তিনজন আছে, তিনজনের মধ্যে একজনের সাথে দেখবে ভূতের ঘটনা হয়, তিনজনের সাথে যে বারবার হয় সেটা তো না, একজনই দেখতে পায়। তুমি দুজন আছো, একজন দেখতে পাচ্ছে আর একজন না দেখতে পাচ্ছে না, এই ঘটনাটা হয়, একসঙ্গে আছো। হ্যাঁ এরকম আমার সাথেই হয়েছে, আমি বলছি তো। আমরা তিনজন মিলে গাড়িতে করে আসছিলাম, আমি নিজে চোখে দেখতে পেলাম যে আমাদের চোখের সামনে দিয়ে একটা মহিলা গরু নিয়ে, গ্রামের দিকে হয় না সন্ধ্যেবেলা থেকে গরু নিয়ে যায়, চোখের সামনেতে দেখলাম একটা মহিলা রাস্তার মানে ওরকম গরু নিয়ে রাস্তা ক্রস করছে, আর মহিলাটার ওপর দিয়ে আমাদের গাড়ি চলে গেল, এই পেছনে তাকিয়ে দেখলাম কিছু নেই,
কেউ নেই। আর যে গাড়ি চালাচ্ছে সে কিছু দেখতেই পেলো না। সে কিছু দেখতে পাইনি, আমার সামনে একজন বসেছিল সে দেখতে পাইনি, আমার পাশে একজন বসেছিল সে দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি। তাহলে না, আমি সবাইকার ক্ষমতাটা থাকে না। আমিও তো দেখছি, আমরা যিনি দেখো আমাদের বোনের মধ্যে আমি যে বেশি ফেস করছি, আমি দেখেছি ছোট, তো সবাই বলে আমার তুলা রাশি, তো বলে নাকি যারা তুলা রাশি হয় খুব হালকা, তারা ফিল করতেও পারে, দেখতেও পারে। সব রাশি যা শুনেছি আর কি, কোনটা সত্যি মিথ্যে জানি না। দেখো তুলা রাশি আমারও, হ্যাঁ, কিন্তু তার মানে যে এটাই যে মানে তুলা রাশি দেখবে, আমি এইটা বাদ দিয়ে আমি একদিন দেখেছিলাম আমাদের এখানে একটা জমিদার বাড়ি আছে, ওই জমিদার বাড়ির ওখানে দেখলাম যে এরকম একটা কি বলবো, একটা লোক যদি ধবধবা সাদা ধুতি পরে এবং পুরো শরীরটাকে যদি সাদা এরকম একটা ধুতি দিয়ে মুখ ঢেকে রাখে, হ্যাঁ ওইরকম কুণ্ডলি পাকানো একটা জিনিস আমি চোখের সামনে দেখলাম। সেদিন আমাদের এখানে কালী পুজো ছিল, আসলো, এসে আবার ব্যালকনি থেকে ঘুরে ভেতরে চলে গেল। ভেতরে কিন্তু কেউ থাকে না, ওই বাড়িতে কেউ থাকে না, মানে পরিত্যক্ত বাড়িটা। হ্যাঁ, তো এরকম আমি দেখেছি। এবার বিশ্বাস করাতে পারবে না কাউকে, সেটাই বলছি যে তাকে হ্যাঁ ক্রিটিসাইজ অনেক রকম, হ্যাঁ আমারও মতে সেটা ক্রিটিসাইজ করা যায়, যার উপর দিয়ে যায় সে বুঝতে পারে। হ্যাঁ সেটাই, যার দেখেনি তাদের দিকেও আমি ভাবি তারাও দোষ না, তারা সে দেখে না, ফেস করে না, বা তারা তো লোকের প্রবলেমটা বোঝে না। তবে দেখো ওটা কিন্তু আমি তখন সেই মুহূর্তে ফোনে কথা বলছিলাম, তখন বোধহয় 12:30 কি 1:45 বাজে, এবং আমি কল রেকর্ডিং করছিলাম রাত্রিবেলা কল রেকর্ডিং করছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে করছিলাম, কারণ শুনশান রাস্তা, পুজোর দিন তো কোনো সমস্যা হবে না। আর মানে এরকম আমি ভয় পাইনি, কিন্তু আমি আমার মনে হয় আমি ওখান থেকে সরিয়েও নি, ওরকম হয়ে গেল। আমি কল রেকর্ডিং করতে করতে জাস্ট আমার মাথায় আসলো যে না, অবজ্ঞা করাটা ঠিক না, আমি যখন এরকম দেখতে পেয়েছি আমি এখান থেকে সরে যাই। দেন আমি ওখান থেকে এসে বাড়িতে ঢুকলাম, কল রেকর্ডিং কমপ্লিট করে আবার পুজোর ওখানে গেলাম। তুমি বুঝতে পারলে যে ওখানে তো থাকা সম্ভব নয় কারো, তাই তো এটা বুঝতে পারলে তুমি? হ্যাঁ, যে আমার মনে হলো যে না, এখানে যদি আমি জোর করে থেকে যাই তাকে অবজ্ঞা করা হবে, সে যদি আমাকে দেখা দেয় সত্যি সত্যি, হ্যাঁ সেটাও হতে পারে। আমি এই কথাটা মাথায় আসার মুহূর্তেই আমি ওখান থেকে সরে গেলাম। সবাই তুমি কি আর জানবে কোন মুহূর্তে তোমাকে কি দেখা যাবে, তুমি তো সেটা বুঝতে পারো না, হঠাৎ মানুষের হয়, সেই তো। ইভেন ওইখানে শুধু আমি না, ওইরকম জিনিস আমার বাড়ির একজনও দেখেছে, পাড়ার অনেকে দেখেছে, মানে এরকম বিষয় না যে এটা আমি দেখেছি, অনেকেই দেখেছে এবং কনফার্মেশন। এই যে তোমরা বন্ধু যাচ্ছে তুমি দেখতে পেলে, এটা হলো তো এই রিসেন্টলি তোমাকে বলছি, এই প্রায় 1 মাস আগেকার একটা ঘটনা, আমি ছোট্ট একটা ঘটনা, যে আমার দিদির বাড়িতে মানে কি আমাদের ইনভাইট ছিল, এমনি ডেকেছিল খাওয়া দাওয়া, কারণ আমি, আমার হাজবেন্ড আর আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে তো বাইরে থাকে, 3 জনে মিলে আমরা গেছিলাম। তো আমার হাজবেন্ড কি বলছে, আমরা সকাল থেকে গেছিলাম, তো আমার হাজবেন্ড বললো না তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি আসছি, ও কাজ ছিল তো, ও রাত্রিবেলা যাবে, দিয়ে খাওয়া দাওয়া করে ও চলে আসবে, আমাদেরকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, তো কোনো কারণে তো আমার হাজবেন্ড আবার ফোন করলো যে না আমি অত রাত্রে থাকবো না, তুমি এক কাজ করো, আমি খাওয়া দাওয়া করবো না, তুমি জলদি রেডি থাকো, মানে ওর কোথাও কাজ করেছিল, তো বলে আমি সন্ধ্যে তোমাকে গিয়ে আমি নিয়ে চলে আসবো, রাত্রে খাওয়ার প্রোগ্রামটা আর রাখবে না। তো ঠিক আছে, তো যত আমার দিদি তো কি করলো, ওর জন্য মাংস প্যাক করে দিল, বলো ও খাইনি, যখন ওর তো ভাগেরটা রয়েছে না, তো বললো ও তো খাইনি, তাহলে নিজের বোন তো ভগ্নিপতি, তো বললো ওর জন্য আমি দিয়ে দিচ্ছি, তাহলে রাত্রিবেলাকে দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। তো আমার দিদির বাড়ি থেকে জাস্ট একটু এলেই একটা শ্মশান পড়ে, বুঝলে, মানে তোমার শ্মশানের রাস্তা দিয়ে কিন্তু এত লোকজন গাড়ি ঘোড়া, বুঝতে, শহরে তো আর শ্মশানের যে আইসোলেট জায়গা সেরকম না। হ্যাঁ আমাদের এখানেই তো আমরা মোটামুটি রাত্রি 2-3টে পর্যন্ত শ্মশানে লোক আড্ডা মারে। হ্যাঁ, আর ওদের না, তুমি শ্মশান বলে তুমি তো তোমাকে যদি কেউ না বলে দেয় এটা শ্মশান, তুমি বুঝতে পারবে না, পার্কের মতন। হ্যাঁ শ্মশানটা একটা হ্যাঁ পুরো পার্ক সাজানো, এটা একটা খালি গেটটাকে তোমাকে যদি বলে যে এটা শ্মশান, তখন তুমি বুঝতে পারবে, নাহলে তার গায়ে ঘাসাঘাসি বাড়ি, দোকান, মানে জমজমার জায়গা একদম, লোকজন জ্যাম, লোক রীতিমতো জ্যাম হয়ে যাচ্ছে, বুঝলে। তো আমি তখন কি করলাম, তো হ্যাঁ আমার হাজবেন্ড কি বলছে, বাইক নিয়ে গেছে আমাদের আনবার জন্য, যেহেতু আমরা 3 জন আছি চলে আসবো। তো ও কি করলো, আমাকে টিফিনের মধ্যে মাংসটা দিয়ে দিল। তো ওটা কি করলাম, আমি হাতে নিয়ে বসেছিলাম, আর আমি বসেছি কি দুদিকে পা করে মাঝে বসেছি, আমার মেয়ে বসছে পেছনে, বুঝলে। তো অমনি ভাবে আসছি, ঠিক যখন শ্মশানটা পেরোলাম, বিশেষ করে শ্মশানটা তো যেদিকে শ্মশান না, তার আমরা অপোজিটে আছি, মানে রাস্তার এপাশে আছি, রাস্তার ওপাশে শ্মশান। আমি তো কিছু মনে ভাবিনি, যখন পেরিয়েছে এত বিজি রাস্তা, যখন পেরিয়েছে আমার ঠিক একটা মরা পড়া গন্ধ আছে না, সে একটা মরা পড়ার যে চামড়া পড়া গন্ধ, আমার নাকটা না পুরো, কেন আমি ছোটবেলায় অনেকবার শ্মশানে গেছি, বুঝলে তো, শ্মশানে আমরা অনেকবার ঘুরতে, বলে শ্মশান পবিত্র জায়গা, বলে কিনা, অনেকে লোকে অনেকেই দেখতে যায় ঘুরতে, আমরা ছোটবেলায় গেছি, আমার মেয়েদের যদিও আমি কোনদিন যাইনি,
কিন্তু ছোটবেলায় আমরা গেছি অনেকবার, বন্ধু বান্ধব পরিবার সাথে যেতাম, তো গেছি দেখে এসেছি। তো ওই গন্ধটার সঙ্গে, তবে পুরীতে গেলে তুমি দেখবে স্বর্গদ্বারের কাছে একটা গন্ধ আছে কিনা, পোড়া 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 মানুষ পোড়া গন্ধটা, তো সেই জন্য আমি জানি ওই গন্ধটার আমার পরিচিতি আছে আমার। তো আমি না ফট করে গন্ধটা আমার নাকে এলো, বুঝলে, পোড়া গন্ধটা। তো আমি ভালো হতেই পারে, শ্মশান তো সামনে, নিশ্চয় কোনো জ্বলছে ডেড বডি দিয়ে পেরিয়ে গেলাম তখন। আর কিন্তু এখন এখানে কিন্তু আর তোমার আজকাল তো আর আগুনে কেউ জ্বলে না, ইলেকট্রিক চুল্লিতে সব জ্বলে। আজকাল তো আমাদের এখানে সব ইলেকট্রিক চুল্লি, আজকাল তো আর কাঠ আগুনে সব দেয় না। তাও আমার মাথায় এলো না, ভালো হতে পারে শ্মশানে পোড়া যেতে। তাই একটু এগিয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডকে আমি বললাম, হ্যাঁ গো তোমরা কি একটা মানে এই যে পোড়া গন্ধ পেলে শ্মশানে? তো বলছে না তো। আমার মেয়েকে পেছনে বসাচ্ছে, আমরা কি পেলি, বলছে না তো, তোমার তো কিছু গন্ধ। বলছি কেন, আমি যা হতে পারে আমার নাকে এলো। তো আমার হাজবেন্ড বলছে তোমার এটা মনে দিয়ে যে তুমি শ্মশানের পাশ দিয়ে যাচ্ছ, তাই আমি তো আমি তো এতদিন যাই, কোনোদিন তো বলি না। ঠিক আছে, এটা ওখানেই কথাটা এন্ড করে আমরা ঘরে এলাম, বুঝলে। এখন ঘরে এলাম তখন আমার হাজবেন্ড নাইট শিফট ছিল, বুঝলে। তো নাইট শিফটে যাবে, তখন ওকে আমি খেতে দিলাম। ওই বললাম তোমাকে তো চিকেন দিয়েছে, তাহলে রুটি করে দিই। তো গরম গরম রুটি করে যখন চিকেনটা ওকে দিলাম, আর ও দিদি দিয়েছে অনেকটা দিয়েছে চিকেন ভর্তি করে, তো ও তো অতটা খাবে না, ওকে 5-6 পিস দিলাম। আর বাকিটা আমার মেয়ে বললো যে রাখো, আমি খাবো রুটি দিয়ে। ঠিক আছে। আর আমি তো বললাম এত খেয়েছি, আমি আর খাবো না, তো তোর আর বাবার হয়ে যাবে, তো ওটা রেখে দিচ্ছি। ও তো পড়াশোনা করছে, বললাম পরে খাবো, বাবাকে দিতাম। তো যেই ওকে দিয়েছি খেতে আমার হাজবেন্ডকে, ও খেতে বসে আমরা বলো মাংসটা কি ভালো রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছিল দিদি, কি সুন্দর রান্না করেছে বলো। ও না কিছু বলছে না, ও হয়তো ভাবছে আমার দিদি করেছে, খারাপ বললে আমি কি ভাববো, তো চুপচাপ ও কিছু বলছে না। আমি রেগে গেছি, আমি বলছি তুমি কিছু বলছো না কেন, এত সুন্দর রান্না করেছে। তো বলছি না কিছু বলবো কি, আমার কিন্তু কোনো স্বাদ লাগছে না মাংসটা, বুঝলে, আমি কিছু স্বাদ পাচ্ছি না কিন্তু, এমনি বলছে। তো আমি তখন বলছি ফালতু বকো না তো, কি সুন্দর রান্না হয়েছে। তখন আমার মেয়ে বলছে হ্যাঁ তো কি সুন্দর মাছি রান্না করেছে মা, আমার জন্য রাখো, আমি খাবো রাত্রিবেলায়। তখন আমি ওকে বকতো, ও আর কিছু বললো না, বলছে না আমার কিন্তু স্বাদ লাগছে না, তখন জোর করে খেয়ে নিল, বুঝলে। খেয়ে দিয়ে ও অফিস চলে গেল। তারপরে রাত্রিবেলা তুই ওই 10:30 না, আমি হচ্ছে মা খেতে দাও মা, তুই খেয়ে শোবো। আরে ঠিক আছে। তো ওকে যতটা ছিল ওকে আবার দিয়ে দিলাম, দিয়ে ও হাতে নিয়েছে, প্রথমে একটা পিস মুখে দিচ্ছে, বলছে মা কি বিচ্ছিরি গন্ধ মাংসটাতে। আমার মেয়ে বলছে, আমি হ্যাঁ তো গন্ধ। আমি তখন বকছি ওকে, না কি করে গন্ধ হবে, মাসি তো ফ্রিজে রেখেছিল, কোনো কোশ্চেন নেই। বানাবার পর সকালবেলা বানিয়েছে, আর 12টা-1টার সময়টা আমার সামনে টিফিনে করে ফ্রিজে রেখে দিয়েছে, এও তো না যে বাইরে ছিল। বলছে না মা খুব বাজে গন্ধ ছাড়ছে। তখন আমি বললাম ও থালা থেকে, তখন আমার টেস্ট করা দিচ্ছে, আমি তো মুখে দিয়ে দেখছি একটা মানে বিশ্রী, মানে ফিনাইল একটা গন্ধ হয় না ওষুধ, পুরো মাংসটা গন্ধ, বিশ্বাস করবে না, আমি অবাক। তখন আমি এত ভালো টিফিনের খাবার দিচ্ছে, এমনি করে কি করে গন্ধ হতে পারে, এটা দুপুরবেলা রান্না করা জিনিস, ফ্রিজে রাখা। তখন তুই মুখে দিস তুই খাচ্ছিস কি, বলছে মা খাবো না। তখন বড় বড় 4-5 পিসের চিকেন পাতে করে ও পুরো চিকেন শুদ্ধ নিয়ে, তখন আমার না মাথায় এলো, বুঝলে ঘটনাটা। মানে ওই শ্মশানের পাশ দিয়ে মাংসটা নিয়ে এসছি না, কোনো খারাপ জিনিস হয়তো ইয়ে করেছে না। হ্যাঁ, তখন আমি আমার কি খারাপ লাগলো, আমার হাজবেন্ডকে আমি আবার সঙ্গে সঙ্গে অফিসে ফোন করলাম যে তোমার শরীর খারাপ লাগেনি তো, বলছি কেন, তো আমি না গো রিয়েলি মাংসটা কিন্তু খারাপ হয়েছে। আমি বললাম আমাকে তুমি জোর করে খাইয়ে দিচ্ছ। আমি তো তুমি তো বলবে যে আমাকে তুমি মুখে দিয়ে দেখো, আমার মেয়ে আমাকে বললো টেস্ট কর, তখন আমি তো বুঝতে পারলাম জিনিসটা। আমার তো ধারণার বাড়িতে এই রান্না করেছে, ফ্রিজে রেখেছে সকালবেলা আমার সামনে, সেটা কি করে ঘরে আনতে খারাপ হয়ে যায় কখন ফ্রিজ থেকে বার করা জিনিসটা, বলো। তখন তো আমি পুরোটা নিয়ে একদম প্লাস্টিকে ভরে আমি বাইরে ফেললাম বাবা। তখন আমার দিদিকে সব ফ্রিজে ফোন টোন করে সবাই বলছি মা, ওটা একটা ভৌতিক ঘটনা কিনা বলো, তার ন্যাচারাল সামনে একটু মাংসটা, তখন তো সবাই শুনে বললো না বাবা আর ওই রাস্তা রাত্রিবেলা কোনো মাংস টাংস নিয়ে আসবো না। কিন্তু শুনেছি স্পিরিট অ্যাটাক করলে নাকি মাংসটা পচে যায়, মানে বিচ্ছিরি, মানে অস্বাভাবিক বিচ্ছিরি গন্ধ, তুমি অবাক। মানে একটা ওষুধ না কি বললে আমার তো দেখে, আমার তো বাটিটা দেখে, বাটিটাকে আমি ভালো করে ধুলাম, মানে এটা এত বিচ্ছিরি, মানে বড় বড় পিস, মানে হতে পারে যেটা দুপুরবেলা 12টা-1টার সময় রান্না হয়েছে আমার সামনেই দিদি ভরে ধরে, যেটা আমরা এত ভালোভাবে খেয়েছি বলে ও বলছে আমি ভালো হয়েছে বলে তোরা বললি তাই তোকে বেশি করে দিয়েছি, বড় বড় লেগ পিস করে বড় বড় টিফিনের মধ্যে ভরে দিয়েছে ভাবো। আর ওই যখন ওই গন্ধটা আমি তখন পেয়েছিলাম, তখন আমার পরে মাথায় এলো, যখন আমার মেয়েও বললো যে মা খুব বাজে গন্ধ, তখন আমার মাথায় এলো। এটা আমি অনেক জায়গায় শুনেওছি ঘটনাটা, যে রাত্রিবেলায় এসব খাবার নিয়ে গেলে, তাও খুব লাভ না, কোথা 8টা নাগাদ আমরা এসেছি হয়তো ঘরে পাবো। তার মধ্যে দেখো যদি ওই পোড়া গন্ধটা আমার না আসতো নাকে, তাহলে আমি বুঝতে পারতাম না। কিন্তু আমি তো আমার হাতে ছিল তো, আমি গন্ধটা ঠিক পেয়েছি নাকের কাছে। মানে তো কেউ খেয়ে চলে গেল বা কিছু, নিশ্চয় কিছু করেছে।
তো আমরা তো খেলাম না, আমার মেয়ে তো না খেললো, কিন্তু আমার হাজবেন্ডকে তো জোর করে খাইছিলাম। তারপর অফিস থেকে আসতে বললাম তো না সেরকম কিছু হয়নি, কিন্তু আমার আনইজি লাগছিল। মানে হয় না তৃপ্তি করে যদি তুমি খাবারটা না খাও, যেটা আমি তোমার ভয়ে খেয়েছি, তুমি ভাববে যে দিদি দিয়েছে খেলে না, কিন্তু আমার কত বাজে লাগছিল খেতে খাবারটা, আমার সত্যি খুব খারাপ লাগলো। আমি তো বুঝতে পারিনি এটা না, যখন আমি টেস্ট করেছি তখন আমি তো দেখি আমরা ওর বাবা কি করে খেয়ে গেছে, এটা কি করে অফিসে এত বিচ্ছিরি গন্ধ, পুরো মানে পুরো ওষুধ গন্ধ, ফিনাইল গন্ধ খাবারটার মধ্যে। বাবু তো এইসব জিনিস তো আছে নিশ্চয়ই না, নাহলে এটা হলো কি করে, অসম্ভব জিনিস। সেটাই তো বলো, এটা একটা ঘটনা রিসেন্টলি তো 2-3 মাস আগে ঘটনাটা বলছি আমি। তো এরকম আমার সঙ্গে তো হয়েই যায় প্রায় বাবা, জানি না কেন আমাদের সাথে হয়। অনেকে লেখে না যে আপনাদের সাথে কি হচ্ছে, অনেকে লেখে ঘটনাটা, তো কারো কাছে তো হয়, কারোর সাথে হয় না জিনিসটা, এটাই আর কি। সেটাই মানে ভাবা যায়। বলো এরকম ঘটনা ঘটছে মাঝে, এমনি তো আমাদের জীবনে কত ছোট ঘটনা হচ্ছেই, বলো সেটা তো নোট করতে গেলে হারাম। তো আমার জীবনে তো হয়েছে আগেও, আর অনেক বিয়ের আগেও আমার সঙ্গে ঘটেছে, যে না আমাকে সবাই তুই ভীতু, আমি কে জানে বাবা, আমার ভীষণ রাস হালকা, আর আমি সত্যি ভয় পাই, দেখি চোখেও দেখি আর অনুভবও করি আমি, বুঝতে পারছো। কোথাও গেলে আমারও নেগেটিভ এনার্জি থাকলে যে ফিলটা আমার হয়ে যায়, যে জায়গাটা মানে হয়। অনেক জায়গায় আমরা গেছি, যেমনি ঘুরতে গেছি, হোটেল আমি দেখে ওকে বলে দিলাম আমি এই হোটেলে আমি থাকবো না। আমার বর কিন্তু বিশ্বাস করে, এটা বুঝতে পারে যে বুঝতে পারছো আমি না, কিন্তু দেখো যেখানে কিছু নেই, যে হোটেলে কিন্তু তুমি এবার পিসফুলি তুমি থাকো, তোমার কোনো তোমার ফিলিংস হবে এরকম কিচ্ছু ফিলিংস নেই, হয় না। আর যেটা থাকে তোমার তো ওটা গাটা ভারী ভারী, ভয়টা লাগে না, একটা অন্যরকম ফিল, আনইজি ফিল হয়, আনইজি লাগে। দেখো আমরা তো এখন আমার মেয়ে খেলার জন্য বলো, এই যে আমরা খুব বাইরে যাই, তোমাকে আমি সকালেই বললাম না, আমরা এখানে ওখানে প্রায় যাই মেয়ে খেলার জন্য, তা রাঁচি, হাজারিবাগ এসব তো আমাদের পাটনা, এগুলো তো আমার মেয়ে চেস খেলে খুব ভালো, তো চেস প্লেয়ার হিসেবে আমাদের সব জায়গায় যেতে হয়, আমরা বাইরে সবসময় ঘুরতে। কিন্তু আমি আগে হোটেল চয়েস করতে গেলে আমি সঙ্গে যাই, কারণ সিডি ঘটনাটা আমি একটা লিখে পাঠিয়েছিলাম, মনে আছে তো আমার সিডি ঘটনাটা উঠলে, ওটা তো একটা হয়েছিল, ভয় পেয়েছিলাম। আমাকেই দেখো, আমরা 4 জন শুয়েছিলাম, তার মধ্যে আমাকেই পা খামচেছিল রাত্রিবেলা, আমি তো মাঝখানে শুয়েছিলাম, আমার হাজবেন্ড ধারে শুয়েছিল, 2 মেয়ে যে রাত্রিবেলা আমাকে পায়ে করেছিল, কাউকে তো কিছু করেনি। আমার মেয়ে তো বড় মেয়ে তো তাকে সাইডে শুয়েছে, ওকে কিচ্ছু করেনি, আমাকেই করেছিল। এটাই হয়, যার সঙ্গে হয় সে বুঝতে পারে আর কি, সবাইকে না, সেই সবার সাথে জিনিসটা হয় না, সেই জন্য হ্যাঁ কাউকে হাসা উচিত না, যার সঙ্গে তুমি কিছু না বলে কমেন্ট না করো, তাহলে চুপ থাকা উচিত, তাই না? আমি তো তাই মনে করি। হ্যাঁ সেটা গল্প হিসাবে ধরে না, যার সঙ্গে হয় আর বলা যায় না ভবিষ্যৎ তার সঙ্গে ঘটতেও পারে, হয়তো যখন ঘটবে তখন সে বুঝতে পারবে। সেই আমি তো বাবা খুবই অ্যাপ্রিসিয়েট করতে কিছু, যে যেমন ভাবে বলছে সেটাকে গল্প হিসাবে শোনাটাই বেস্ট সবচেয়ে। হ্যাঁ বিশ্বাস না হলে গল্প গল্প শুনলেই হয়ে যায়। সেই না দেখো, এই যে ক্রিটিসাইজ করলে কি অনেক ইচ্ছে থাকলেও তারা এগিয়ে আসে না, তো এই ক্রিটিসাইজ হবে বলে ভয় বলে না, দুর্বাজে কথা শুনতে হবে। কিন্তু আমি তাদেরকে সবাইকে এটাই বলতে চাইছি যে না তোমরা এটা ভেবো না, তোমরা সবাই এসো, আমরা তো ভালো লোকও তো অনেক আছে না, অনেকে দেখো আমার যে দেখছি গল্প, অনেকে কত ভালো কমেন্ট করেছে, হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করছে, তারপরে আমাকে অ্যাডভাইসও দিচ্ছে, এই জন্য তো আমার খুব ভালো লাগলো, তাই না আমি আবার আগ্রহী হলাম বলো আগে বলার জন্য, নাহলে আজকে আমি বলতাম না। সে 1-2 জন কি বলছে সেটা কোনো ম্যাটার করে না, সেটাই ঠিক আছে গো। ঠিক আছে তাহলে খুব ভালো লাগলো, তুমি আবার সময় দিলে আমাকে, আর খুব ভালো থাকবে তুমি, সবাই আমাদের পরিবার সবাই খুব ভালো থাকুক, এটাই চাই। হ্যাঁ এই বছরটা খুব ভালোভাবে কাটুক সবার, একদম ঠিক আছে, আবার আসবো, আবার তোমাকে নিয়ে আসবো কোনো। আচ্ছা খুব ভালো লাগলো, ঠিক আছে ঠিক আছে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি পডকাস্ট তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা এরকম পডকাস্টে এসে ঘটনা শেয়ার করতে চাও তারা অবশ্যই করতে পারো, ডিমোটিভেট হয়েও না, লোকে যার বলার তারা বলবেই, তোমরা একটু এগিয়ে আসো, পডকাস্টে আরও বেশি বেশি করে ঘটনা বলো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।